সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আমি সলিসিটর মোহাম্মদ সেলিম আছি আপনাদের সামনে আগামী প্রায় 90 মিনিট। এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে এনটিভি লন্ডন স্টুডিও থেকে, স্কাই চ্যানেল 780 থেকে। এছাড়া এটি সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে ফেসবুকে, ফেসবুক লাইভে, এনটিভির পেজে এটা শেয়ার করা থাকে, এনটিভি ইউরোপের পেজে। সেই সাথে আরও বিভিন্ন পেজে বিভিন্নভাবে শেয়ার হয়ে থাকে এই একই অনুষ্ঠান। পাশাপাশি ইউটিউবে এই অনুষ্ঠান পাওয়া যায়। ইউটিউবে সার্চ করলে অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরবর্তী কয়েক ঘন্টার ভিতরেই অধিকাংশ সময় এটা আপলোড করে দেওয়া থাকে। আর যারা লাইভ অনুষ্ঠান দেখতে মিস করেন তাদের উদ্দেশ্যে বলছি যে তারা এটা দেখতে পারেন রবিবার সকাল 7:30টায়, লন্ডন টাইম সকাল 7:30টায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানে শুরুতে আমি সবসময় একটা কথা বলি, সেটা আজকেও বলবো। সেটা হচ্ছে এই যে এই অনুষ্ঠানে আমি ফোন কল নিয়ে থাকি। ফোন কলের মাধ্যমে অবশ্যই আমি পরামর্শ দিয়ে থাকি। কারো ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেসে উনি কী ধরনের পদক্ষেপ নিতে পারেন সেটা প্রশ্ন করেন। তবে আমি একটা কথা বলে নিই, এই অ্যাডভাইস হয়ে থাকে উইদাউট সিইং এনি ডকুমেন্টারি এভিডেন্স। মানে আমি কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছি না, বিশদভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডগুলো আমি জানতে পারছি না, যার জন্য এই অ্যাডভাইসটা আমি জেনারেলাইজ করে দিয়ে থাকি ইউজুয়ালি। তা সত্ত্বেও যদি কোনো কমপ্লেক্স ম্যাটার থাকে, সবসময় সবচেয়ে ভালো হয় যদি কোনো বিজ্ঞ সলিসিটর কিংবা ব্যারিস্টারের মুখোমুখি হয়ে ডকুমেন্টস দেখিয়ে তারপরে যদি অ্যাডভাইস নেন। কারণ আপনি মুখে বলছেন একরকম, অনেক সময় দেখা যায় ডকুমেন্টস দেখলে আমরা দেখি যে যথেষ্ট ভিন্নতা আছে। তো এইটা প্রায়ই ঘটে থাকে, যার জন্য আমি অ্যাডভাইস করি যে টিভি থেকে অবভিয়াসলি আপনারা গাইডলাইন নেবেন, বাট যদি কমপ্লেক্স ম্যাটার থাকে ভালো হবে যে একজন সলিসিটর বা ব্যারিস্টারের শরণাপন্ন হয়ে তার সার্ভিস নেওয়া। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাস তো আমরা বহুদিন যাবৎ সাফার করছি, সারা বিশ্ব সাফার করছে। যারা বিশ্বের বড় বড় ইকোনমি তারা আরও বেশি সাফার করছে। ইউকে ইজ ওয়ান অফ দেম। এবং প্রথম দফায় তো বেশ কিছু মানুষ মারা গিয়েছেন, তারপরে মৃত্যু অব্যাহত ছিল, তারপরে ইনফেক্টেড রেটও অব্যাহত ছিল, তারপরে লকডাউন দেওয়া হয়েছিল মার্চ থেকে মে পর্যন্ত। কোনো মার্চের 23 অথবা 24 তারিখ থেকে শুরু হয়েছিল যতটুকু আমার মনে পড়ে। সেটা প্রায় 2.5-3 মাসের কাছাকাছি এটা চলেছিল। সেই লকডাউন বেশ কার্যকর হয়েছিল বলে মনে হচ্ছিল, কারণ হচ্ছে পরবর্তীতে করোনা ভাইরাসের সংক্রমণটা যথেষ্ট কমে এসেছিল। হাউএভার গত কয়েক সপ্তাহ যাবৎ সবাই অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। ইউরোপের বিভিন্ন দেশে অবস্থা খারাপের দিকে, এটাকে বলা হচ্ছে সেকেন্ড ওয়েভ। এবং বেলজিয়াম লকডাউনে চলে গিয়েছে, এটা জানেন। ফ্রান্স শুধু লকডাউন না, সাম সর্ট অফ কারফিউতেও চলে গিয়েছে। ফ্রান্সের ইন্টারনাল অন্য সমস্যাও আছে, সেটা তো এখন সবাই জানেন। সেটা নিয়ে আমি ডিসকাশনে এখন যাচ্ছি না। আমাদের মহানবীকে ব্যঙ্গ করা নিয়ে একটা ঘটনা, সেটা অবভিয়াসলি আমরা দুঃখজনক, টোটাল ব্যাপারটাই দুঃখজনক। তারপরে আমি সেই ডিসকাশনে এখন আর যাচ্ছি না, কারণ আমার এটা আইন বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান। তবে সেটাও কিন্তু আইনেরই একটা অংশ। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই আইন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে, কারণ আমরা একটি সভ্য সমাজে বসবাস করি। প্রত্যেকটা দেশের নিজস্ব আইন আছে, প্রত্যেকটা নাগরিককে সেই আইনগুলো মেনে চলতে হয়। বিভিন্ন সময়ে সে আইনের পরিবর্তন আসে। তো আইন মেনে চলা সবার জন্য বাঞ্ছনীয়, এবং প্রত্যেকটা কাজে লক্ষ্য করবেন যে আইনের একটা সম্পৃক্ততা আছে। আপনি কোথাও একটা শপিংয়ে গেলে আইন বা একটা নিয়ম মেনে আপনাকে সেখানে থাকতে হয়। আপনি কিউ ব্রেক করে যেতে পারেন না। আপনি যেমন কেউ শপিংয়ে গেলে যদি একটা চুরি করে, তাহলে সেটা হয়ে যাবে আইনের একটা ব্যত্যয়। ড্রাইভিং করার সময় অবভিয়াসলি ল মেনে করতে হয়। দেয়ার আর লটস অফ থিংস, সব কিছুর মধ্যে আইন যেন কম বেশি জড়িত আছে। তো এখন লেটেস্ট খবর একটা দিচ্ছি করোনা ভাইরাসে, সেটা হচ্ছে যে যা বোঝা যাচ্ছে হয়তো সোমবারে একটা ডিক্লারেশন আসতে পারে। কোনো গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু সোমবারে বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার বরিস জনসন অ্যাড্রেস করবেন, এবং হয়তো সেখানে উনি পরবর্তী খুব সহসাই আবার লকডাউনে, যা কান্ট্রি ওয়াইড লকডাউন, মানে পুরো ইংল্যান্ড, হতে পারে পুরো ইউকেও। ইংল্যান্ড এক ধরনের ফলো করে, আবার স্কটল্যান্ড তারা নিজস্বভাবে এটা ফলো করে, নর্দার্ন আয়ারল্যান্ডও তাদের নিজস্ব মতো ফলো করে। তো বলা হচ্ছে যে পুরো ইংল্যান্ড অন্তত পক্ষে হয়তো বা খুব সহসাই আগামী কয়েকদিনের মধ্যে লকডাউনে চলে যেতে পারে, কারণ প্রায় প্রতিদিনই 300-র মতো লোক মারা যাচ্ছেন, 20,000, 21,000, 22,000 মানুষ নতুন করে ইনফেক্টেড হচ্ছেন। সো ইটস এ হাইলি অ্যালার্মিং
অন্যান্য দেশের মতো এখানেও এরা বেশ ছড়িয়ে পড়ছে। সবাইকে গাইডলাইন মেনে চলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর লকডাউনে গেলে, লকডাউন যদি হয়েই যায় আগামী অনুষ্ঠানের আগে, আমি বলবো যে সবাইকে প্যানিক বাইং নিয়ে বেশি মাথা না ঘামাতে। যেটা হয় আমাদের সমাজে গত লকডাউনের আগে আমরা যেটা দেখেছি, মানুষ সবাই হুমড়ি খেয়ে পড়েছিল শপিংয়ের জন্য এবং মাল বা খাবার দাবার যেন মজুদ করছিল। একটা কথা মনে রাখবেন, সেটা সবসময় বলা হয়ে থাকে যে ইউকের এই ফুড স্টোরেজ এটা অত্যন্ত স্ট্রংভাবে থাকে সবসময়। অলওয়েজ বলা হয় যে অলওয়েজ কমপক্ষে 1 বছরের খাবার মজুদ থাকে ইউকেতে। এটা কখনো সহজে হয় না যে 1 বছরের নিচে খাবার থাকে। ইউকেতে যতটুকু জনসংখ্যা আছে তার হিসাবে 1 বছরের বেশি খাবার অলওয়েজ গভর্নমেন্টের মানে বিভিন্নভাবে এটা আমাদের কাছে মজুদ আছে। আমাদেরকে অত প্যানিক না হওয়ার জন্য আমি অনুরোধ করব। আর লকডাউন হয়ে গেলে লকডাউন মেনে যাতে আমরা সবাই চলি, এটা আমাদের ভালো, সমাজে ভালো, পাবলিক হেলথের জন্য ভালো, এনএইচএস এর জন্য ভালো। আমি আর কথা বাড়াবো না আজকে। কলার অলরেডি লাইনে চলে এসেছেন, আমি চলে যাই ফোন কল নেওয়া শুরু করছি। কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন দর্শক, শুনছি। আমি ভিজিটে আসলাম লন্ডন জি 2012। জি, আপনি ভিজিটে এসেছিলেন 2012 এ। আমি খুব আস্তে শুনতে পাচ্ছি, আপনি চাইলে আরেকটু ভলিউম যদি বাড়াতে পারেন আপনার ভয়েসে। তো এখন আমি অ্যাসাইলাম গ্রান্ট পাইছি, রিফিউজি অ্যাসাইলাম। আপনার অ্যাসাইলাম গ্রান্টেড হয়ে গিয়েছে কবে, কত সালে? 2014 এ। আচ্ছা জি, ফাইন। তো 5 বছর বাদে আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন করছি, জি পাইছি। এখন ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইনর 1.5 বছর হয়ে গেছে। জি, তো এখন আমি ন্যাচারালাইজেশনের লাগি অ্যাপ্লাই করতাম সেখানে। জি জি। তো এখন ঠিক আছে নি করা। আপনি আমাকে একটা তথ্য দিন, আপনি যখন প্রথমে এই দেশে আসেন, ভিজিট ভিসা এসেছিলেন, ভিসা ছিল 6 মাসের মতো, বা আপনি যদি সেই 6 মাসের ভিসার ঠিক কোন পর্যায়ে আপনি এই দেশে এসেছেন এটা আমি জানি না, কিন্তু একটা শুধু সরাসরি প্রশ্নের উত্তর দেন, আপনি কি আপনার ওই ভিজিট ভিসা থাকা অবস্থায় অ্যাসাইলামের জন্য রেজিস্ট্রেশনটা করেছিলেন? আমি ভিজিট ভিসা আমার টাইমও 2 মাস আগে অ্যাসাইলাম ক্লেম করছিলাম। জি। আপনি ওই যে অ্যাসাইলাম যে স্ক্রিনিং ইন্টারভিউ হয়, মানে আপনি ক্রয়ডন হোক বা যেখানে, আপনি কোথায় থাকেন? আমি থাকি ম্যানচেস্টার। আপনি তখন এন্ট্রি করেছিলেন কোথায়? তখন আপনি আমি তখন আমার ভিজিট ভিসা আর বালির 2 মাস আগে আমি ক্রয়ডনে গেছিলাম। ক্রয়ডনে গিয়া। আচ্ছা ঠিক আছে, ফাইন। যদি এইটাই হয় তাহলে আমি আপনাকে পরামর্শ দেব, অবশ্যই আপনি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এবং এই যে আমি আপনাকে একটা কথা বলি, সেই অ্যাসাইলাম ক্লেমটাই পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে গ্রান্ট হয় 14 সালে, তাই না? জি 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 জি। ভেরি নাইস, সব দিকে ঠিক আছে দর্শক। মানে আপনার কিন্তু ইন এফেক্ট এই দেশে কোনো ওভারস্টে নাই। মানে আপনি 2 মাস থাকা অবস্থায়, ভিসা 2 মাস থাকা অবস্থায়, ভিজিট ভিসা যদিও, আপনি অ্যাসাইলামের জন্য অ্যাসাইলাম রেজিস্ট্রেশন যেটা সেটা করেছেন ক্রয়ডনে, সেটা সেই ক্লেমটাই পরবর্তীতে সাকসেসফুল হয়, আপনি রিফিউজি স্ট্যাটাস পান। সেই সাকসেসফুল হওয়ার দিন থেকে 5 বছর কমপ্লিট করে ইনডিফিনিট লিভ টু রিমেইন পান। তারও আরও 1 বছরের যদি হয়ে থাকে, আপনি বলেছেন 1.5 বছর হয়ে গেছে, তাহলে আপনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে আপনার গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস একটা তারা ধরে, যদি কেউ ওভারস্টেয়ার থাকে এবং সিগনিফিকেন্ট টাইম যদি ওভারস্টেয়ার থাকে, তাহলে তারা সেটা নিয়ে প্রবলেম করে, অনেক সময় এক্সপ্লেনেশন চায়। আর যদি এটা যদি থাকে খুব বেশি মাত্রায়, তাহলে আর এক্সপ্লেনেশন চায় না, কমপ্লিটলি জাস্ট রিফিউজ করে দেয়। আপনার ক্ষেত্রে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা কথা কইতাম পারিনি আপনারে? পারেন অবশ্যই। যখন আমি আপনার ক্রয়ডনে গেছিলাম তখন, জি, তো আমারে ফাস্ট ট্র্যাক তারা ফালাইয়া ডিটেইনও নিছিল। জি। তো আমি ডিটেইনশনে আপিল গাইয়া, তো আপিল এলাউড হইছে, তো আমারে তারা রিলিজ দিছে। দেন আমার কেস তারা ম্যানচেস্টার ট্রান্সফার করছে, আপিল গাইয়া সাইনও দিছে আমারে বাদে। তো আমি হোম অফিসের আন্ডারে আসলাম, আপিল কোর্ট গেছি বাদে এসাইলাম ওলা ওই স্টাইলে আপিল গ্রান্ট হইছে।
জি জি, তাতেও কোনো অসুবিধা নাই। আমি এইটা অন্তত বুঝতে পেরেছি যে আপনার স্ট্রেট ফরওয়ার্ড হয়তো হয় নাই, কারণ 2012 সালে এসেছেন, 14 সালে গ্রান্ট হয়েছে। আমি প্রথমেই এটা বুঝে গিয়েছি এটা থ্রু অ্যাপিল হওয়ার সম্ভাবনা বেশি। তবুও ফাস্ট ট্র্যাকে নিয়েছে, আপনাকে প্রথমে তারা একেবারেই বিশ্বাস করেনি, মনে করেছে ক্লিয়ারলি আনফাউন্ডেড, আপনাকে ডিটেনশনে নিয়ে গিয়েছে। ডিটেনশনে গেলে ফাস্ট ট্র্যাক মানে খুব তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে ব্যাপারটা সর্টেড হয়, কিন্তু অ্যাপিলটা অ্যালাউড হওয়ার পরে তারা নিশ্চয়ই বেশি সময় লাগিয়েছে। হোয়াট এভার ইট ইজ, আপনার আমি শুধু বলবো ন্যাচারেশন অ্যাপ্লিকেশনের জন্য রেসিডেন্স রিকোয়ারমেন্ট নিয়ে বা গুড ক্যারেক্টার নিয়ে, আনলেস আপনার যদি অন্য কোনো গুড ক্যারেক্টার নিয়ে সমস্যা না থাকে, ফর এক্সাম্পল কোনো ক্রিমিনাল রেকর্ড কিংবা ড্রাইভিং অফেন্স, এগুলো আমার কিছু নাই। হ্যাঁ, তাহলে আপনার ন্যাচারেশন পেতে অসুবিধা নাই। ন্যাচারেশন পেতে কিন্তু আপনার লাইফ ইন দ্য ইউকে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 লাগবে, এগুলো আমি পাস করেছি। হ্যাঁ, যেটা আপনার সেটেলমেন্টের সময় দরকার ছিল না, কারণ আপনি রিফিউজি স্ট্যাটাসের থ্রুতে সেটেলমেন্ট নিচ্ছিলেন। এনিওয়ে, আমি দেখতে পাচ্ছি যে আপনার সবকিছু ঠিক আছে, যেটুকু আপনি আমাকে তথ্য দিলেন সেটা অনুযায়ী বলছি যে সব ঠিক আছে। ইউ ক্যান মেক দ্য অ্যাপ্লিকেশন, ইট শুড বি গ্রান্টেড ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন দর্শক প্লিজ। হ্যালো কলার, আপনি লাইভে চলে এসেছেন, আপনার প্রশ্নটি করে ফেলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনি প্রশ্নটি করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা জিনিস জানতাম ছিলাম, আমি খুব স্টাডি করি, যত ব্যারিস্টার হলে কথা হন, প্রোগ্রাম করেন এবং এইগুলারে, কিন্তু আপনার প্রোগ্রামের বসে থাকি, আপনি খুব সুন্দরভাবে আমরা জিজ্ঞাসা বললাম বুঝাইয়া হইতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। এটা আমি এটা আমার মানে আমার একটা অ্যাপ্রিশিয়েট করার ভাষা আমার জানা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, মনে হয় আমি প্রোগ্রামে যাচ্ছি, আপনার বাড়ি চিটাগাং। না না না, দুঃখিত, আমার বাড়ি চিটাগাং না, আমার বাড়ি ঢাকায়, আচ্ছা, পুরান ঢাকায়। আমি প্রাউডলি বলি আমি একজন ঢাকাইয়া। জি, আপনি বলুন। আমার একটা প্রশ্ন, এখন যে স্টুডেন্ট বিষয়ে লোক আইতেছে, আমার এখন বাচ্চিটা জি, ও আসতে হয়েছে, ও আইএলটিএস লাগে না এখন, এটা কথাটা ঠিক এরকম না যে আইএলটিএস লাগে না। হ্যাঁ, কথাটা এরকম যে ইউনিভার্সিটি যদি চায়, কিংবা টায়ার ফর স্পন্সর ইউনিভার্সিটি এবং কলেজ যেখানে সে ভর্তি হবে, তারা যদি চায়, তারা যদি মনে করে যে তার যেটুকু ইংলিশ লেভেল তার আছে সেটাই তারা স্যাটিসফাইড, তাহলে আইএলটিএস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট ছাড়াও তাকে অ্যাডমিশন দিতে পারবে। তো অ্যাডমিশনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কাজ নেওয়াটা। তো আইএলটিএস ছাড়া মানে আইএলটিএস আর উঠিয়ে দেওয়া হয়েছে, আইএলটিএস আর লাগবেই না এই ধরনের বলা হয় নাই। বলা হয়েছে যে এইটা তাদের ডিসক্রিশন আছে, যারা ইউনিভার্সিটি বা কলেজ তারা যদি স্যাটিসফাইড থাকে তার ইংলিশের ব্যাপারে, তাহলে তারা চাইলে নিজেদের একটা ক্ষমতা দেওয়া হয়েছে ইউনিভার্সিটি বা কলেজকে, সেই ক্ষমতা বলে তারা এই ইংলিশটা তাকে এক্সামটেড করে দিয়ে তাকে ভর্তি নিতে পারে। মাস্টার্স করতে জি, এখন চাইতেছে দেশে আসার লাগে। জি, ওইটা আসতে কিতা লাগে, আর আমার কিছু লাগবে বিদেশ মানে কিছু করা যায়। আপনার উনি কি লাগে? আমার বাতি, আপন বাতি, আরুন ভাতিজা। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার তেমন করণীয় কিছু নাই। আপনি আমাকে প্রশ্ন করেছেন কি কি লাগে, আমি এটার উত্তর দেই। আপনি কি টিভির পর্দায় চোখ রেখে শুনবেন? জি জি, থ্যাংক ইউ। এটা প্রধানত এইটার ইনকোয়ারি অলমোস্ট প্রতিদিনই পাচ্ছি, একাধিকবার পাচ্ছি। তো বুঝতে পারছি যে এটা অনেক গুরুত্বপূর্ণ। এই নিয়ে প্রথমে আমি কি কি রিকোয়ারমেন্ট সেটা বলছি, তারপরে আমি আরো কিছু কথা বলবো এটা নিয়ে। সেটা হচ্ছে এই যে রিকোয়ারমেন্টস, অবভিয়াসলি একটা স্টুডেন্টকে এখানে প্রথমে তার ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হতে হবে। একটু আগে বললাম, ভর্তি হতে হলে অবভিয়াসলি তাদের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে তার আইএলটিএস একটা ভালো স্কোর, রেগুলার স্টুডেন্ট, কোন সাবজেক্টে পড়েছে সেটার রেজাল্ট কি, সেগুলো নিয়ে সেই ইউনিভার্সিটি বা কলেজ যদি মনে করে যে তারা স্যাটিসফাইড, তারা ভর্তি দিবে। অনেক সময় হয়ে যায় যে একটা স্টুডেন্টের আইএলটিএস নাই, কিন্তু সে ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়েছে এবং তার ইংলিশে বিভিন্ন সময় যে মার্কটা ছিল, অবভিয়াসলি ব্যাচেলর মাস্টার্স লেভেলে হয়তো তার ইংলিশ ছিল না, আনলেস সে যদি ইংলিশে ব্যাচেলর ইংলিশে মাস্টার্স করে থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু এসএসসি এইচএসসিতে যদি দেখে যে ইংলিশে গুড স্কোর ছিল, এই ধরনের নানান কিছু থেকে তার হোম অফ ইউনিভার্সিটি চাইলে তাকে এক্সামটেড, ইংলিশের রিকোয়ারমেন্টসটা এক্সামটেড করে দিয়ে
তাকে অফার লেটারটা দিতে পারে। অফার লেটার ঠিক না, নামটা হচ্ছে কাস, কনফার্মেশন ফর অ্যাপ্রুভাল অফ স্টাডিজ, কনফার্মেশন অফ অ্যাপ্রুভাল ফর স্টাডিজ। এইটা ইস্যু হবে। এটার মধ্যে সমস্ত বর্ণনা থাকে, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, তার প্লেস অফ বার্থ, তারপরে কবে থেকে কোর্স শুরু, কি কোর্স কবে শেষ, টিউশন ফি টোটাল কত, সেই টিউশন ফি এর কত সে পে করেছে, আর কোর্সের কোথায় হবে পড়ালেখা, ক্যাম্পাসের অ্যাড্রেস, এই সমস্ত কিছু, কি কি কোয়ালিফিকেশনের বেসিসে তাকে এই কোর্সে ভর্তি নেওয়া হয়েছে, সেই কোয়ালিফিকেশনগুলো লেখা থাকবে, যেগুলো সার্টিফিকেটগুলো পরবর্তীতে ভিসা অ্যাপ্লিকেশনের সময় তাকে জমা দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো লেখা থাকবে এখানে। এটা হচ্ছে কাজ। এই কাজ নেওয়ার জন্য সাধারণত ওই ডকুমেন্টস দিয়ে ইউনিভার্সিটিতে পাঠাতে হয়। ইউনিভার্সিটি তখন যদি স্যাটিসফাইড হয় তাকে কন্ডিশনাল অফার লেটার দিয়ে বলে যে তুমি এত টাকা ফি পে করো। এত ধরে নেন ফি হচ্ছে তার 8,000 পাউন্ড, ইউনিভার্সিটি বললো যে তুমি 5,000 পাউন্ড ফি ডিপোজিট করো। এই ডিপোজিটটার মধ্যে কন্ডিশন আছে যে যদি ভিসা না হয়, ইউজুয়ালি ইউকের সমস্ত ইউনিভার্সিটি এই টাকাটা ফেরত দিয়ে দেয়। পরবর্তীতে যদি ভিসা না হয়, রিফিউজাল লেটার তাদেরকে পাঠালে টাকাটা রিএম্বার্স করে দেয়, তারা ফেরত দিয়ে দেয়। এই গেল ভর্তির সাইডটা। তারপরে তাকে ওই যে বললাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি সে ডেমনস্ট্রেট করে থাকে তাহলে যেটা দিয়েছিল ভর্তির জন্য সেটা এখানে জমা দিতে হবে। ভর্তির জন্য যে একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট জমা দিয়েছিল, ট্রান্সক্রিপ্ট জমা দিয়েছিল, এইগুলো আবার এখানে সাবমিট করতে হবে। কাছে যেগুলো লেখা আছে যে আমি এই সার্টিফিকেট, মার্কশিট দেখে তাকে আমি ভর্তি দিলাম, এক্স্যাক্টলি ওই কাগজগুলো অবশ্যই দিতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে, তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। সেই অ্যাকাউন্টে থাকতে হবে, যদি লন্ডনের ভিতরে হয় তার ইউনিভার্সিটি, তাহলে 12,500 পাউন্ডের মতো, প্লাস হচ্ছে যেই টাকাটা তার প্রথম বছরের টিউশন ফিতে এখনো ডিউ আছে। ফর এক্সাম্পল, আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে 8,000 পাউন্ডের মধ্যে সে 5,000 পাউন্ড দিয়েছে জমা, আর 3,000 বাকি আছে। তো ওই 12,500 প্লাস এই 3,000 মানে 15,500 এই পাউন্ড, এত পাউন্ড, এটা হলো লন্ডনের ভিতরে। আর ইনকেস যদি ইউনিভার্সিটি লন্ডনের বাইরে হয়, লন্ডন বলতে ইনার লন্ডন, যেটা তারা এটা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন কোন ইউনিভার্সিটি ইনার লন্ডনে, কোনটা হচ্ছে আউটার লন্ডনে। একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই, যেমন ধরে নেন গ্রিনিচ ইউনিভার্সিটি, দেখতে মনে হয় যে এটা তো লন্ডনের ভিতরে, গ্রিনিচ হচ্ছে জাস্ট নদীর ওই পারেই। এই গ্রিনিচ ইউনিভার্সিটিটা কিন্তু আউটার লন্ডনে পড়েছে। ওরা বিভিন্ন লন্ডনের বিভিন্ন কাউন্সিল বা বাড়াগুলোকে বলে দিয়েছে কোনটা লন্ডনের ভিতরে, কোনটা লন্ডনের বাইরে। যেমন কিংসফোর্ড আপন টেমস, কিংসফোর্ড একটা ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, সেটা হচ্ছে লন্ডনের বাইরে। এরকম বাকিংহাম ইউনিভার্সিটি যেটা আক্সব্রিজে, সেগুলো লন্ডনের বাইরে। মিডলসেক্স ইউনিভার্সিটি হ্যান্ডন আছে, এনফিল্ড আছে, এইটার ইনার লন্ডনের বাইরে। তো এটা দেখতে হবে ইনার লন্ডনের বাইরে, পুরো ইউকের যে কোনো জায়গায় যদি হয়, এটা আউটার লন্ডন। এটা টিউশন ফি তার অ্যাকাউন্টে থাকতে হবে 10,500, সরি মেনটেন্যান্স ফান্ডের রিকোয়ারমেন্টস তার অ্যাকাউন্টে থাকতে হবে প্রায় 10,500 পাউন্ড, প্লাস হচ্ছে যেটা ডিউ আছে এই টাকাটা, এটা তার অ্যাকাউন্টে 28 দিন থাকতে হবে অন্ততপক্ষে। তার নিজের নামের অ্যাকাউন্ট হতে হবে, অথবা তার বাবা বা মায়ের নামের অ্যাকাউন্ট হতে হবে, সেই অ্যাকাউন্টই গ্রহণযোগ্য হবে। আমাদের এই কলার বলেছেন যে উনি তার আঙ্কেল লাগেন, আঙ্কেলের অ্যাকাউন্টে থাকলে হবে না, বা এরকম ভাই ব্রাদার কারো মানে অন্য কারো অ্যাকাউন্টে থাকলেই হবে না। আইদার নিজের অ্যাকাউন্টে থাকতে হবে অথবা তার প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকতে হবে। প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকলে তার বার্থ সার্টিফিকেট দিতে হবে, আর প্যারেন্টসের ডিক্লারেশন দিতে হবে। প্যারেন্টস এই টাকাটা তাকে তার এই শিক্ষা বাবদ খরচ দিবে, এই ডিক্লারেশন দিতে হবে। এই হলো মোটামুটি রিকোয়ারমেন্টস। আর আমি বলেছিলাম 1-2টা কথা বলবো এই টায়ার 4-এর ইয়ে নিয়ে, অ্যাপ্লিকেশন, যে এত কেন এখন ইনকোয়ারি হচ্ছে, কারণ আমি কিছু ব্যাপারে ওয়ার্ন করতে চাই মানুষজনকে। সেটা আমি আর এখন বলছি না, অনেক কলার লাইনে আছে, আমি দ্বিতীয় সেগমেন্টের শুরুতেই বলবো, কারণ কলাররা এখন লাইনে আছেন, শুরুতে বলে দিব, তারপর আবার কল নিব। আর পাশাপাশি ব্যাংকের ব্যাপারে আমি ওই সময় একটা তথ্য দিব, বাংলাদেশের কোন কোন ব্যাংক অ্যাকসেপ্টেড। বাংলাদেশের কিন্তু সকল ব্যাংক অ্যাকসেপ্টেড না, তাহলে চোখ রাখতে পারেন আমার সেকেন্ড সেগমেন্টের দিকে। তো আমি চলে যাই এখন পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা কোয়েশ্চন আছে। জি, পয়লা কোয়েশ্চন হইলো, আমি একজন অ্যাসাইলাম সিকার। জি, তো আমার এখনো স্ক্রিনিং ইন্টারভিউ হইছে না। তো এখন আমার একটা বেবি হইছে, ব্রিটিশ বর্ন। তো আমি নার্স সাপোর্টও আছি। আমার কোয়েশ্চন হইলো, আমি কি অন্য অ্যাপ্লিকেশন করতাম পারবো বেবি থ্রুতে? আপনার বেবি ব্রিটিশ বর্ন, আমি বুঝলাম ইউকে তে বর্ন হয়েছে। বেবির ন্যাশনালিটি কি দাঁড়ালো? তার বাবা কি? বাপ ব্রিটিশ সিটিজেন, হইলে সেপারেশন। ওকে, তাহলে বাচ্চাটা কিন্তু ব্রিটিশ,
ঠিক আছে? বাচ্চার ভালো হবে ইমিডিয়েটলি আপনি যেটা করবেন, বার্থ সার্টিফিকেট তো উঠিয়েছেন তাই না? আর হচ্ছে বাচ্চাকে আপনি ব্রিটিশ করে ফেলেন। বাচ্চা ব্রিটিশ করার ক্ষেত্রে কিন্তু তার বাবার একটা সাপোর্ট লাগবে। ব্রিটিশ তো হয়েই আছে, আই এম সরি, ব্রিটিশ পাসপোর্ট করে ফেলেন। আমার কথাটা একটু স্লাইটলি আমি ক্লিয়ার করে বলি। ব্রিটিশ পাসপোর্ট কি আপনি করেছেন বাচ্চার? অ্যাপ্লাই করছি, এখনো আইছে না। আচ্ছা, ব্রিটিশ পাসপোর্ট যখন চলে আসবে আর বার্থ সার্টিফিকেট, এটা দিয়ে আপনি এই অ্যাসাইলেম স্ক্রিনিং ইউনিটে এখন আছেন, সেখানে আপনি দেখবেন অ্যাড্রেস আছে। ক্রয়ডনে করেছেন এটা না কোথায় করেছেন? ওখানে আপনি চিঠি লিখবেন এই সমস্ত জিনিস দিয়ে। পাসপোর্টের আপনি অরিজিনালটা এখন দিবেন না, পাসপোর্টের ফটোকপি দিবেন, পরবর্তীতে তারা চাইলে দিবেন, কারণ এটা অনেক বড় ডিপার্টমেন্ট, অনেক সময় এটা পাসপোর্টটা মিসপ্লেসও হতে পারে। প্রথমে আপনি ফটোকপি দেন, ওরাই ওদের মতো করে অরিজিনালটা চাবে। ওরা এখানে একটা ক্যাটাগরিটার নাম হচ্ছে, আপনি এখন খুব সহজে পড়ে যাচ্ছেন, অ্যাপেন্ডিক্স FM EX1 একটা ক্যাটাগরি আছে। আপনার অ্যাসাইলেমটা এভাবে থাকবে, কিন্তু আপনি ফার্দার সাবমিশন দিবেন। ফার্দার সাবমিশন মানে হচ্ছে, এটাকে আমাদের আইনের ভাষায় আমরা বলি সেকশন 120 সাবমিশন। মানে আপনার সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে গিয়েছে। আপনার যেই অবস্থা ছিল, যেমন এর আগে আপনি কি মানে আপনার কোনো চাইল্ড ছিল না, এখন আপনার চাইল্ড হয়ে গিয়েছে, এটার একটা চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস। পাশাপাশি আপনি হয়ে গিয়েছেন প্যারেন্ট অফ আ ব্রিটিশ চাইল্ড, মানে ব্রিটিশ চাইল্ডের আপনি মাদার, এবং মাদারের সাথে তো চাইল্ডকে থাকতেই হবে, এবং আপনি হচ্ছেন তার সোল কেয়ারার না হলেও যদি জয়েন্ট কেয়ারারও হন, তার বাবারও একটা রেসপন্সিবিলিটি আছে আপব্রিঙ্গিং এর ক্ষেত্রে। কিন্তু মা হচ্ছে যে মায়ের সাথে যে বেবি আছে, এইটা দেখাতে হবে আর কি। আর আপনার বাচ্চার যে হসপিটালের কাগজপত্র আছে, তারপরে ডাক্তারে রেজিস্টার করা হয়েছে, ওখানে আপনার অ্যাড্রেসই ইউজ করা হয়েছে তো, তাই না? জি, এই অ্যাড্রেস প্রুফগুলোও দিবেন, কিছু ছবি টবি দিবেন, দিয়ে এই আপনার একটা চমৎকার করে একটা অনেক কিছু কেস ল আছে। এটা খুব ইন্টারেস্টিং, আপনি যে বলেছেন এই ধরনের কেস মানে করতে ভালো লাগে এগুলা, তো সেটা আপনার এই ভালো একটা রিপ্রেজেন্টেশন যাবে, কিভাবে আপনি এখন সহজে রিকোয়ারমেন্টস মিট করেন সেটা দিয়ে আপনি পাঠিয়ে দেন। তারপরে দে উইল সি দ্যাট ওটা কত তাড়াতাড়ি করা যায়। আপনি একটা ইমেল অ্যাড্রেস আছে, আমি অ্যাডভাইস দিব ইমেল করবেন। এটা এখন সুইফটলি কাজ হচ্ছে, কারণ হোম অফিসের প্রচুর কেস ওয়ার্কাররা বেশিরভাগ এখন ওয়ার্কিং ফ্রম হোম, ঠিক আছে? এটা ওই অ্যাসাইলেম সিকার যারা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের জন্য কয়েকটা ইমেল অ্যাড্রেস আছে, ইউ উইল সেন্ড দ্য সাবমিশন দেয়ার। এখন আমি আপনাকে পরামর্শ দেব, আপনার যদি সলিসিটার থাকে সলিসিটারের মাধ্যমে করেন, অথবা যারা যদি চান আপনি সলিসিটার নিয়ে, তাহলে সলিসিটার নিয়ে করতে পারেন। আমি কি নার্স সাপোর্টে থাকতে পারবো? নার্স সাপোর্টে যতদিন পর্যন্ত ডিসিশন না হয় কোনো একটা, ততদিন পর্যন্ত আপনি আছেনই, থাকতে পারবেন। আর আরেকটা জিনিস আছে, আমি আপনাকে বলে দেই, এইটা হচ্ছে স্পেসিফিক প্যারাগ্রাফটা হচ্ছে জেন 2.1। এটা হচ্ছে আপনি যদি মানে সিঙ্গেল মাদার হন, এবং আপনি যদি এই ব্রিটিশ চাইল্ডের মা হন, সিঙ্গেল মাদার, আপনি কিন্তু পাবলিক ফান্ডে অ্যাক্সেস পাবেন। এইগুলো যাতে উল্লেখ করে দেয় ওই সাবমিশনে, যে আমার এই রাইট, মেক শিওর ইউ গিভ মি দোজ। এটা কিন্তু আপনার এক পর্যায়ে মানে এটা রাইটের কাছাকাছি হয়ে গেছে আপনার এখন তা ভিসা পাওয়াটা, ঠিক আছে? আপনার অধিকারের মতো হয়ে গেছে। আমি বলবো না যে এটাকে রাইট বলবো না, কিন্তু নেক্সট টু মানে 100 একটা জিনিস খুব শক্ত একটা কেস হয়ে গেছে আপনার, এইটুকু আমি বলবো আর কি। না, আপনি কিন্তু অ্যাসাইলেমটা উইথড্র করছেন না। অ্যাসাইলেমের এই অ্যাপ্লিকেশন ক্লেম যেটা আপনার করা আছে, সেটাতে আপনি ফার্দার সাবমিশন দিচ্ছেন, ঠিক আছে? অ্যাড করছেন, আপনার আগের যা কিছু বলেছেন সোফার, এটার মধ্যে নতুন করে অ্যাড করছেন। আপনার ইন এফেক্ট যেটা শেষ পর্যন্ত যে যখন ডিসিশন হবে, লেটার আসবে দুইটা। একটা লেটার আসবে যে আপনার অ্যাসাইলেম ক্লেম আমরা রিফিউজ করে দিলাম, এটা আপনার রাইট অফ অ্যাপিলও তারা দিবে। আরেকটা লেটারে লিখবে অ্যাসাইলেম ক্লেমে আপনি হন নাই, কোয়ালিফাই করেন নাই, কিন্তু আপনি EX1 এ কোয়ালিফাই করেছেন, এই জন্য আপনাকে আমরা এই 2.5 বছরের ভিসা দিলাম। আপনি ভিসা পাবেন, 2.5 বছরের ভিসা পাবেন। অ্যাসাইলেম হলে পেতেন একবারে 5 বছরের, এখানে আপনি 2.5 বছরের পাবেন। 2.5 করে 10 বছর পূর্ণ করতে হবে, একটু ডিফারেন্স আছে। এখন আপনার দেখতে হবে আপনার অ্যাসাইলেম ক্লেম হাউ স্ট্রং ওয়াজ ইট,
ওটা কি আপনি ধরে রাখবেন 5 বছরের জন্য? ওই পর্যায়ে যখন এই ধরনের লেটার পাবেন যে কি আমার একটা লেটার হচ্ছে রিফিউজাল, আরেকটা লেটার হচ্ছে গ্রান্ট, অ্যাসাইলাম ক্লেম করলে ওটার একটা ডিসিশন তাকে দিতেই হবে। সেই ডিসিশনটা কিন্তু ওই সময় নেগেটিভ দিবে, এটা আপনার ঘাবড়ানোর কিছু নাই। সাথে আবার আপিলের ফর্মটাও দিয়ে দিবে, ওটা আপনার ঘাবড়ানোর কিছু নাই। আপনি পাচ্ছেন তো EX1 এর আওতায় আপনি 30 মাসের ভিসা পাচ্ছেন। ঠিক আছে, পুরো ব্যাপারটা নিয়ে আপনার যদি সলিসিটর থাকে আমি অ্যাডভাইস করব আপনি বলেন সলিসিটর সাহেবকে, আমি যে কথাগুলো বললাম এগুলো বলতে পারেন যদি আপনার মনে থাকে বা আপনি যদি নোট নিয়ে থাকেন ভালো। হ্যাঁ, এবং আপনার কিন্তু এভরি সিঙ্গেল স্টেপে ওই যে আমি বললাম যে আপনি নার্স সাপোর্টে আপনি যে বেনিফিট পাচ্ছেন ওই সময় বেনিফিট কিন্তু পাবেন। যদি ইনকেস তারা না দেয় ইউ ক্যান রাইট টু দেম, ইউ উইল গেট ইট, কারণ এটার স্পেসিফিক প্যারাগ্রাফ আছে। ঠিক আছে, স্টুডেন্ট ভিসার লাগে আপনি যে সুন্দর করে আমার আগে যে খোলার আনসার করছেন আমি বুঝছি, বাট যদি কোনো ইউনিভার্সিটি দিলে IELTS ছাড়া ওরা কি ইন্টারভিউ লইব? এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এমবাসি ইন্টারভিউ নিবে কি নিবে না। এমবাসি না মানে ভিসা অফিসার এই বাংলাদেশের এমবাসিতে বসে না, আর এখন ইন্ডিয়াতে বসে, আর হচ্ছে এখানে শেফিল্ডে বসে। তো ইন্টারভিউ কার্ডটা নিবে না নিবে সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। নিতে পারে, যার IELTS নাই তার ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা যার IELTS আছে তার চেয়ে কিন্তু বেশি। কেন? IELTS এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই স্টুডেন্টের ইংলিশ কেমন, সে কতটুকু ভালো। আর যারা IELTS নাই সে স্পেসিফিকলি বুঝতে পারছে না তো যে অ্যাকচুয়ালি এর ইংলিশের লেভেলটা আপ টু দা মার্ক নাকি ভালো না কি। ঠিক আছে, আর ইংলিশ শুধু দেখার জন্য কিন্তু ইন্টারভিউ নেয় না। ইন্টারভিউ অনেক কিছু কারণে নেয়, তার একাডেমিক প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, তার এই কোর্সে কেন সে পড়তে যেতে চাচ্ছে, তার এই যে ব্যাংকে যে টাকা কোত্থেকে আসলো, বিভিন্ন কিছুর কারণে ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ যখন নেয় সবগুলোই জিজ্ঞেস করে। ঠিক আছে, IELTS থাকলেও ইন্টারভিউ নেয়, IELTS থাকলেও ইন্টারভিউ নেয়। ইয়েস, তখন ইংলিশের কারণে নেয় না, তখন ওই যে অন্যান্য যে ইস্যু আছে, সে কেন এই কোর্স পড়তে যায়, কেন ইউনিভার্সিটি চয়েস করলো, সে এই আগে কি ধরনের কোর্স করেছে, কেন সে ইউকেতে পড়তে যেতে চায়, কেন সে বাংলাদেশের কাছাকাছি ইন্ডিয়াতে পড়তে যেতে চায় না, কেন সে অন্য দেশে পড়তে যেতে চায় না। ঠিক আছে, বিভিন্নভাবে তাকে যাচাই বাছাই করে যে এটা কি জেনুইনলি এই দেশে পড়তে আসছে কিনা, নাকি এই দেশে পড়ার নাম করে এসে এদেশে অন্য কিছু করবে, থেকে যাবে বা পরবর্তীতে কিছু করবে। তারা ওটা দেখার অনেক সময় এটা দেখতে চায়, বাট এটা কোনোটাই গ্যারান্টি দেওয়া যাবে না কার ইন্টারভিউ করবে কার করবে না। তবে আপনার প্রশ্ন যদি আমি একটু স্পেসিফিক বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যার IELTS একটা ভালো স্কোর আছে আর যার IELTS একেবারেই নাই, এই দুইজনের মধ্যে যার IELTS নাই তার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি। এটা তো মানে কমন সেন্সে বোঝা যায় আর কি। ঠিক আছে দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন দর্শক প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, আমরা ব্রিটিশ পাসপোর্ট করলাম নয়া, জি নেভি ব্লু, নয়া কবে করছেন দর্শক? ব্ল্যাক না রেড? ব্ল্যাকটা দিছে, জি ঠিক আছে। তো এতে আমরা যে আগে তো আমরা সাইন করে দিয়েছিলাম, সাইনার করলাম, জি জি তুলি বুঝছেন জানি, হ্যাঁ তো তুই করছিলাম, এখন ওই সাইনার করলাম আবার আতর দিয়ে সাইন করে লইছি ও নয়া পাসপোর্ট। তো এটা দেশে যাইতে কোনো প্রবলেম হইব না বা এই সেই ওখানে বাংলা লাগে। প্রতিটা পাসপোর্টের একটা পেজ আছে যেখানে সাইন করতে হয় মানুষকে। যে করে দিয়ে আছে ওটা করছেন তো আপনি? এটা কি করছেন না করেন নাই, কোনটা বলতে চাচ্ছেন আপনি? করে লইছি। করে লাইছেন, এটা তো আপনার করাটাই দায়িত্ব, করাটাই দরকার ছিল এবং করেছেন, রাইট করেছেন কাজটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওখান দ্বারা আমরা খুশি হলাম আর কি। জি 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 জি, এমনকি আপনি লক্ষ্য করে দেখবেন যখন মানুষ ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লিকেশন করে, যদি অনলাইনে করে থাকে, অনলাইনের অ্যাপ্লিকেশনে একটা প্রশ্ন থাকে যে আমি কনফার্ম করছি যখন আমি পাসপোর্ট পাবো তখন আমি পাসপোর্টে সাইনের যে স্থান আছে সেখানে আমি সাইন করব, সিগনেচার করব, ওখানে ইয়েস টিক দেওয়া লাগে। তার মানে কি, আমি তো আগেই তারা আমাকে বলছে তোমাকে কিন্তু সাইন করতে হবে, আমি বলছি আচ্ছা আমি সাইন করব, এই সমস্ত শর্ত বা অন্যান্য সবকিছু মিট করে আমি পাসপোর্টটা পেয়ে গেছি, তাহলে এখন আমি সাইন করব না? না করলে আসার পথে তারা বলে যে তুমি তো সাইন করো নাই, তখন মানুষ করে কি অনেক কেউ আছে ইনস্ট্যান্টলি তখন সাইন করে। এটা বড় কোনো অফেন্স না, না করলে, কিন্তু যেহেতু করা উচিত, করার কলাম আছে, সাইনটা করে দিয়েছেন, না কোনো প্রবলেম তো না, এটা সাইন করার জায়গায় সাইন করেছেন, দ্যাটস ফাইন। ঠিক আছে, তবে বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে আপনি ওই যে নো ভিসার স্টিকার লাগাই নেবেন। ওকে, ধন্যবাদ।
আমাদের ব্রেকে যাওয়ার সময় হয়ে এলো। আমি ঠিক যাই, আমরা একটা কল নিয়ে নিই, ব্রেকে যাওয়ার অল্প একটু কয়েক সেকেন্ড আছে। দেখি কে আছেন এখন লাইনে, কলটা নিয়ে আমি ব্রেকে যাই। কে আছেন লাইনে প্রিয় দর্শক, আপনার প্রশ্ন। হ্যালো ভাইয়া। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি করুন। আমি B1 পাস করেছি, 2 বছর হলো। এটা এক্সপায়ার হয়ে গেছে, তো আমি সার্টিফিকেটটা একবার ব্যবহার, আমি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম। আনফরচুনেটলি ওটা আবার ব্যাক হয়ে যায়। আমি বাংলাদেশে গিয়েছিলাম সেজন্য। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। নেচারেশন আগে তো আপনি সেটেলমেন্ট নিয়েছেন, আইএলআর নিয়েছেন? না, আমার আইএলআর হয়ে গেছে, সরি, আইএলআর হয়েছে। হ্যাঁ, আইএলআর যে নিয়েছেন সেই সময়, আমি একটু বলি, নেচারেশন করার আগে তো আপনি আইএলআর নিয়েছেন। সেই আইএলআর যে নিয়েছেন সেই সময় কি আপনাকে এই ইংলিশটা ডেমনস্ট্রেট করতে হয়েছিল? না। আপনি নিশ্চয়ই অন্য কোনো, যেমন ইউরোপিয়ান বা বিভিন্ন রুট থেকে এসেছেন নাকি? না না, আমি এখান থেকেই। মানে আমি বলি অ্যাসাইলাম সিকার ছাড়া আর ইউরোপিয়ান রুটের ছাড়া সবাইকে, আমি এখন এই মুহূর্তে প্রশ্নটা আপনাকে করছি, ইনডিফিনিট লিভ টু রিমেইন যে আপনি নিয়েছিলেন, নেচারেশনের আগে তো মানুষ ইনডিফিনিট নেয়। আমি আপনার লাগবে কি লাগবে না সেটার উত্তর আমি ফাইনালি দিব, এই তথ্যটা আপনি আমাকে দিলে আমি দিতে পারি। ইনডিফিনিটের সময় কি আপনার লাইফ ইন দ্য ইউকে আর ইংলিশ B1 লেগেছিল? আমি B1, হ্যাঁ লাগছিল, হ্যাঁ। যদি আমাকে কিছু মনে না করেন, আপনি কি রুটে ইনডিফিনিটটা পেয়েছিলেন এটা বললে অসুবিধা আছে আপনার? আমি 10 ইয়ার্স রুটে। 10 ইয়ার্স রুটে আপনি পেয়েছেন। আচ্ছা, আমি প্রশ্নের উত্তর সরাসরি উত্তর দিয়ে তারপর ব্রেকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে 2013 সালের নভেম্বরের, আমার এখন ডেটটা মনে নাই, 16 তারিখ সম্ভাবনা বেশি, 16 নভেম্বর 2013, আপনি একটু দেখে নেবেন। এরপরে যারা ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়েছে, আপনি কি লাইনে আছেন এখনো? জি, আমি লাইনে। আপনি ইনডিফিনিট কত সালে অ্যাপ্লাই করে কত সালে পেয়েছেন? আমি ঠিক খেয়াল, আপনি একটু উত্তরটা দিলে ভালো হবে। আচ্ছা, যদি আপনি 13 সালের পরে দিয়ে থাকেন, আমি দিয়ে ব্রেকে চলে যাচ্ছি দ্রুত। 2013 সালের নভেম্বরের পরে যদি আপনি অ্যাপ্লিকেশন করে ইনডিফিনিট পেয়ে থাকেন এবং সেই অ্যাপ্লিকেশনে যদি আপনি লাইফ ইন দ্য ইউকে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 অথবা ইংলিশের ডিগ্রি সার্টিফিকেট দিয়ে থাকেন, এই রিকোয়ারমেন্টটা যদি তখন আপনি মিট করে থাকেন, তাহলে নেচারেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা নতুন করে মিট করা লাগে না। তো আপনি যখন ওই নেচারাইজেশন অ্যাপ্লিকেশন গতবার করেছেন, সেটা রিফিউজ হয়েছে, সেটার ইংলিশের এটা যদি আপনার এক্সপায়ার্ড হয়েও যায়, আপনার তো এখন এটা লাগছেই না, কারণ আপনি 13 সালের পরে ইনডিফিনিট পেয়েছেন। 13 সাল আজ থেকে 7 বছর হয়ে গেছে। আমার মনে হয় না আপনি 7 বছরের চেয়ে বেশি আগে, এত আগের আপনি, রাইট? ইয়েস। তাহলে কি আপনার এখন ওই নতুন করে আর পরীক্ষা দেওয়া লাগবে না। ওখানে একটা 4-5টা অপশন আছে। একটা অপশন আছে যে আমি 2013 এত তারিখের পরে ইনডিফিনিট অ্যাপ্লাই করেছি এবং সেটা আমার সাকসেসফুল হয়েছে, তাই আমি সেই সময় ইংলিশটা মিট করেছি, আমার আর এখন লাগবে না। তো আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আপনি ওটা ছাড়া করতে পারবেন এই ক্যাটাগরিতে, ঠিক আছে? আপনাকে আমি সরাসরি উত্তর দিচ্ছি। তো আমি চলে যাই ব্রেকে, আমাকে যেতে হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সামনে, আপনাদের প্রিয় আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম নিয়ে। এই অনুষ্ঠান আপনারা আমাকে ইমেল করে থাকেন, অনেক সময় আমি দেখি যে আপনারা অনুষ্ঠানের অনেক প্রশংসা করেন, এটা আমাকে আরও ভালোভাবে অনুষ্ঠান করার ব্যাপারে অনুপ্রেরণা দেয়। অসংখ্য ধন্যবাদ যারা আমার অনুষ্ঠান দেখেন, আর যারা এখনো দেখেন না, আহ্বান জানাচ্ছি আগামীতে দেখবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক,
গত সেগমেন্টে আমি বলেছিলাম যে এই সেগমেন্টে দ্বিতীয় সেগমেন্টে এসে আমি টিআর ফর স্টুডেন্ট ভিসা নিয়ে দুটো কথা বলবো। একটা হচ্ছে এই সংক্রান্ত আমার কিছু বক্তব্য আছে সেটা, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে কোন কোন ব্যাংকগুলো এই অ্যাপ্লিকেশনের জন্য অ্যাকসেপ্টেড, যেহেতু এটার জন্য অনেক মানুষ এখন ঝাঁপিয়ে পড়ছে বলে মনে হচ্ছে, তো মানুষ যাতে ভুল টুল না করে, যত কম করে সেটাই আমি চেষ্টা করব বলার। তো এক নম্বর হচ্ছে যে আমি অনেক উদ্বেগের সাথে লক্ষ্য করি যে যখন কোনো একটা কিছু চেঞ্জ হয় বা মনে হয় যে একটু ফ্লেক্সিবল করা হয়েছে, একটু সহজ করা হয়েছে, আমাদের দেশ সহ বেশ কিছু দেশের মানুষজন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন বা নাইজেরিয়া, বিভিন্ন দেশের এই সবাই ওটার দিকে ঝুঁকে একসময় ওই জিনিসটা মানে হোম অফিস দেখে যে অতিমাত্রা এটা অ্যাবিউজ করা হচ্ছে, তখন ওই জিনিসটা আবার বন্ধ করে দেওয়া হয়। তো টায়ার 4-এর খুব যে বড় ফ্লেক্সিবিলিটি হয়ে গেছে, বিশাল আমূল পরিবর্তন হয়ে গেছে তা কিন্তু না। মেক শিওর যে আসার জন্য যে রিকোয়ারমেন্টস তাই আছে। ইউনিভার্সিটির যে ইংলিশ ছাড়া ভর্তি করাতে পারবে এটা কিন্তু আগেও ছিল, কিন্তু এখন হচ্ছে নতুন করে জাস্ট আবার বলা হয়েছে এবং সেটা একটু ফলাও করে প্রচার করা হয়ে গেছে, এবং সেটা যাতে মানুষ ভুল না বোঝে আমি বারবার বলছি। এবং আমাদের দেশে স্পেশালি আমাদের দেশে কিছু মানুষ আছে, দুঃখজনক হলেও সত্য, যে তারা তখন এই ধরনের একটা ব্যবসায় নেমে যায়। তারা মানুষের কাছ থেকে টাকা নেয়, অনেক টাকা নিয়ে কাজটা তো করেই না বা করার যোগ্যতাই তার অ্যাকচুয়ালি নাই। সে আসলে টাকাটা নিয়েছে চিটিং করার উদ্দেশ্যে, নেয় কিন্তু কাজটা করে না, আর টাকাটাও মানুষকে ফেরত দেয় না, মানুষকে এভাবে ঘোরাতে থাকে, ঝামেলা করে। কিছুদিন আগে, কয়েক বছর আগেও আমি দেখেছি উইন্ডরাশ স্কিম নিয়ে সিলেটে অনেক বেশি এইটা করা হয়েছে, মানুষের কাছ থেকে টাকা খাওয়া হয়েছে, খেয়ে মানুষের কাজ তো হয় নাই, মানুষের টাকা টুকা মার গেছে। এর আগে আপনারা যদি মনে থাকে যে প্রায় অনেকদিন আগে 2006, 7, 8 ওই সময় ছিল ওয়ার্কিং হলিডে মেকার, সেটা নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে, অনেক ধরনের দালাল চক্র তৈরি হয়ে গিয়েছিল। তারপরে ছিল এসবিএস, সেক্টর বেসড স্কিম, যেটা আমাদের দেশ থেকে আসতো, বেশিরভাগ রেস্টুরেন্টে শেফরা আসতেন, সেইগুলাও সেই সময় মানুষের সাথে ধোঁকাবাজি দেওয়া হয়েছে। এর আগে 2009, 10, 11তেও স্টুডেন্ট ভিসার কথা বলে কিছু ছেলেপেলেকে ধোঁকাবাজি দেওয়া হয়েছে। এখানে আসার পরেও হয় এরকম। তো এইটা যাতে সবাই মানে একটু কেয়ারফুল থাকে, যেহেতু সবাই একটা জিনিস নিয়ে ইনকোয়ারি করছে। আমি এটা আজ করতে পারছি যে মার্কেটে এটা নিয়ে খুব বেশি রকমের মানে সবাই উতলা হয়ে গিয়েছে। তো এইটা যাতে না হয়, ভালো লোক দেখে, ভালো ইউনিভার্সিটির সাথে সরাসরি কন্ট্যাক্ট করা যায়, কোনো মানুষকে দালাল ধরে কাজ করতে হবে তা না। হ্যাঁ, ইউনিভার্সিটির প্রকৃত এজেন্ট আছে, ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের সাথেও করতে পারেন, লয়ারদের সাথে করতে পারেন, কিন্তু আজে বাজে যে কোনো লোকের সাথে যাতে না করেন কাজ, সেটাই আর কি আমি পরামর্শ দিচ্ছি। আমি গত সেগমেন্টে বলেছিলাম যে আমি খুব বাংলাদেশে কোন কোন ব্যাংকে এই ইউকে ভিসার জন্য টাকা রাখলে অ্যাকসেপ্টেড হবে সেটার আমি একটা লিস্ট বলবো। আগেও এক প্রোগ্রামে 2 সপ্তাহ আগে আমি বলেছিলাম, কিন্তু আমি দিতে পারি নাই আজকের প্রোগ্রামে, তাই আমি এটা দিচ্ছি। আমি বাংলাদেশের ব্যাংকগুলো লিস্ট পড়ছি এখনই, আপনারা যারা চান খেয়াল রাখতে পারেন, অথবা আমার এই প্রোগ্রাম পরে ফেসবুক, ইউটিউবে আবার দেখে নিতে পারেন, অথবা এখন লিখে রাখতে পারেন। এই যেই ব্যাংক অ্যাকসেপ্টেড, এই ব্যাংকগুলোর নাম বলছে। এই ব্যাংকের বাইরে কোনো ব্যাংকে যদি টাকা রাখা হয় সেটা অ্যাকসেপ্টেড হবে না। ব্যাংকগুলো কি? এবি ব্যাংক, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, একটা সিটি আছে CITI, যেটা হচ্ছে বিদেশি ব্যাংক, সিটি ব্যাংক এনে আমেরিকান ব্যাংক আমি যতটুকু জানি, সেই ব্যাংকটা CITI, সিটি ব্যাংক। কমার্স ব্যাংক অফ সিলন, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, HSBC, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, NCC ব্যাংক, ওয়ান ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রাইম ব্যাংক, পুবালি ব্যাংক, উরি ব্যাংক, ব্যাংক আল ফালাহ, দ্য সিটি ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে বাংলাদেশের সিটি ব্যাংক CITY, আর হচ্ছে ট্রাস্ট ব্যাংক, তারপরে আছে হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, IFIC ব্যাংক। এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলা। মনে রাখবেন যে অন্য কোনো ব্যাংকে টাকা রাখলে কিন্তু সেটা ভিসা হবে না, ভিসা এটা 0 পয়েন্ট দিবে মেইনটেনেন্স ফান্ডের, কারণ ওই ব্যাংক তাদের লিস্টে নাই। যেমন বড় বড় ব্যাংক, সরকারি ব্যাংকগুলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, এগুলো কিন্তু লিস্টে নাই। বেসরকারি ব্যাংকের মধ্যে বলা হয় বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, সেটাও এই লিস্টে নাই। তারপরে বেসরকারি ব্যাংকের মধ্যে আরেকটা যথেষ্ট বড় ব্যাংক ডাচ বাংলা ব্যাংক, ওই ব্যাংক ওই লিস্টে নাই। তো আপনারা লিস্টটা অনলাইনে চেক করে তারপর টাকা রাখবেন, কারণ আমি এরকমও পেয়েছি টাকাটুকু অন্য ব্যাংকে রেখে আমার কাছে এসছে দেখাতে, আমি বলি ভাই এটা তো এই ব্যাংক লিস্টেই নাই, আবার নতুন করে রাখতে হবে, অথচ কোর্স শুরু হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তো এইগুলো একটু দেখে কাজ করতে হবে। তো আমি চলে যাই আবারও কল নেওয়াতে, প্রচুর কলার লাইনে, দুঃখিত যাদেরকে আমি লাইনের দীর্ঘ সময় রেখেছি। এখন থেকে আবার আমি কল নিচ্ছি। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, জি দর্শক প্রশ্ন করুন। আচ্ছা ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনি কি উত্তর দিবেন ইনফোর্সমেন্ট নোটিশের ব্যাপারে? জি, দিব না কেন উত্তর। ইনফোর্সমেন্ট নোটিশ আমি একটা দেওয়ালের জন্য কাউন্সিলে অ্যাপ্লাই করলাম, পরে রিজেক্ট হইছে, পরে কিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন এনফোর্সমেন্ট নোটিশ? জি, কিসের জন্য আরেকটু স্পেসিফিক বলেন। এনফোর্সমেন্ট নোটিশ হচ্ছে একটা জিনিসটা আমি একটা বাউন্ডারি করছিলাম, জি, তো বাউন্ডারি 1 মিটারের উপর, জি, তো এইটা আমি জানি, এটা তো কাউন্সিল দেয় না, কিন্তু আমারে কমপ্লেইন করছে কেটায়, তো তারা পরে আমারে কইছে এটার জন্য কি নেওয়ার লাগি, আপনার প্ল্যানিং পারমিশন করার লাগি, জি, অ্যাপ্লাই করার লাগি। পরে আমাকে রিফিউজ করছে, প্ল্যানিং অ্যাপ্লিকেশন রিফিউজ করছে, পরে আমরা পিল করলাম, পিল করার পরে পিলটাও রিফিউজ হওয়ার পরে আমারে ইনফোর্সমেন্ট নোটিশ পাঠাইয়া কইছে তুমি যদি এগেইনস্ট দ্য ইনফোর্সমেন্ট নোটিশের পিল করতে হয় তাহলে 28 দিনের ভিতরে পিল করতে হবে, না হইলে তোমাকে 2 মাস সময় দিব আমরা, তুমি এইটা সর্ট আউট করতে হইব না, আমরা মানে ওইটা তো আমরা বুঝতেছি, আমরা সর্ট আউট না করলে সে করবে। আমার প্রশ্ন হইতেছে, ইনফোর্সমেন্ট নোটিশ যেটা আমি পিল করার জন্য বলতেছে, এইটা পিল করলে কি থার্ড পার্টি ইনভেস্টিগেশন আসবে না ওই হোল্ড করবে, এটা তো আমি জানতে চাইতেছি। থার্ড পার্টি ইনভেস্টিগেশন আসার কথা মানে আসতেছে না এখানে হচ্ছে যে আপনাকে জাস্টিফাই করতে হবে যে এইটা আর কি আপনাকে একটা লাস্ট ওয়ার্নিং টাইপের, যে আপনি যদি এখন এইগুলা নিয়ে যেটা মানে আমরা সিদ্ধান্ত দিয়েছি, প্ল্যানিং পারমিশন রিফিউজ করেছি, অথচ আপনি এই জিনিসটা করে রেখেছেন আগেই, এইটা যদি এখন আপনি না সরান বা না ভেঙে ফেলেন তাহলে আমরা চলে আসবো। এখন মানে আপনাকে যদি মনে করেন যে আরো কোনো কিছু বলার থাকে, ওই প্ল্যানিং পারমিশনে তো একবার বলেছেন, আপিলেও আপনি বলেছেন, সেটার পরেও যদি আরো কিছু বলার থাকে, এখন এই এনফোর্সমেন্ট নোটিশটা কেন আপনি মনে করেন যে এনফোর্সেবল না, মানে আপনার এখানে প্রযোজ্য না, আপনার এখানে তারা এই কাজটা করা তাদের ঠিক হবে না, এটা যে কেন আপনি মনে করেন সেটা আপনাকে ব্যাখ্যা দিতে হবে এখন, যদি আপনি এটা ডিল করতে চান। 28 ডেজ সময় আছে আর কি এটা দেয়। আচ্ছা, এখন যদি আমি এটা যদি দেই ব্যাখ্যা, এইটা কি সেম কাউন্সিল করবে না অন্য কেউ করবে? এটা কাউন্সিলই করার কথা, কারণ এনফোর্সমেন্ট টিমটা কাউন্সিলের নিযুক্ত টিম, কিন্তু এই টিম থেকে পাঠায় নাই এটা এনফোর্সমেন্ট ওই প্ল্যানিং পারমিশন যেই ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, টাউন অ্যান্ড কাউন্টি প্ল্যানিং ডিপার্টমেন্ট, ওরাই পাঠানোর কথা, ওইটা থেকেই পাঠিয়েছে। আপনি একটু লেটারের উপর দিকে দেখবেন, আপনার কাউন্সিলের নামে আছে। আচ্ছা, আর একটা কুইক একটা প্রশ্ন করি, যদি আমি এইটা আপিল করি, আপিল করার পরে যদি আমি আবার ফেল করি, তে আবার কি আমি নতুন ভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো এটার উপরে? এটা ঠিক সরাসরি এই কথাটা আপিল না, এটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং এগেইনস্ট ইট, মানে আপনি এটাকে অপোজ যদি করতে চান, এটার বিরুদ্ধে কিছু বলতে চান, ইউ ক্যান মেক ইউর সাবমিশন। আপিলটা হচ্ছে যায় তখন থার্ড পার্টিতে, আপিল না এটা, ঠিক আছে? না, এখানে লেখা, এখানে বলি কি, এখানে কইতেছে 425 পাউন্ড দিতে হবে যদি আমি পিল করি এগেইনস্ট দা এনফোর্সমেন্ট নোটিশ, যদি পিল করি 425 পাউন্ড দিতে হবে ফি কইতেছে এখানে। অবভিয়াসলি যদি এইটা হয় তাহলে এটা আমার যদি দেখতে পারতাম তাহলে আমি আরো স্পেসিফিক আপনাকে আনসার দিতে পারতাম। যদি এইটাই হয় তাহলে প্রসিডিওর আপনাকে এটাই ফলো করতে হবে, আপিল করতে হবে এবং আপনার এই টাকাটা দিয়ে আপিল করতে হবে, এটা হচ্ছে ফি। এবং এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ইট উইল বি লুকড অ্যাট বাই এ ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে? এটা ওইটাই আমি চাইতেছি, ইন্ডিপেন্ডেন্ট বডি যদি চায় তাহলে তো আমরা একটু মনে করেন আপনার সেই রেমেডি থাকার কথা। যদি আপনার মনে কনফিউশন থাকে, আমি বলবো এটা সিভিল ম্যাটার, আমিও সিভিল ম্যাটার ডিল করি, আমি এই জন্য আনসারটা দিচ্ছিলাম। আপনি যদি চান কোনো সিভিল লয়ারের সাথে দেখা করতে পারেন এই পেপারটা নিয়ে, এবং আগের যেই আপনি প্ল্যানিং পারমিশনের অ্যাপ্লিকেশনে কি বলেছিলেন, তারপরে সেটার একটা আপিল করেছিলেন, সেটার ব্যাপারে সেটা আপনি কি সাবমিশন দিয়েছিলেন, কি জাস্টিফিকেশন আছে, সে সব কিছু নিয়ে একটা সিভিল লয়ারকে আপনি দেখিয়ে এই স্টেপটা নিতে পারেন। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ আপনাকে অশেষ ধন্যবাদ। আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো দর্শক।
Hello. I was just wondering, can I speak in English? You can, of course. Okay, thank you. Mr. Slim, I'm calling you regarding a question about my wife's visa. Yes. I'm on indefinite leave for 4 years, and my 2 kids are British. Yes, got it. My wife, she is in the country for 8 years, and now she needs to apply for last 2 years of the visa, spouse visa. Right. I was wondering if she do B1 now. Yeah. Can she? Is it a good idea? Because she is thinking that if she need A2, but if she do B1, she can use the same in indefinite after 2 years. Okay, if you could help me by giving some further information. Number one, when did she first arrive in the UK? July 2012. Do you remember the date? July 15th or something like that. 15th of July 2012. Yeah. Let's take that date. And when is her current visa expiring? On the 30th of November. Okay, so the 10 years will be completed on 15th of July 2022. You understand that, of course. It's a very simple math. And the current visa is expiring in November. You said November? Did you say November 2020? Yeah, 30th. 30th of November 2020. Just 1 month to go. Exactly 1 month to go. If she takes the B1 exam now, yes, because from now, if we count that how long time we have got until 15th of July 22, we would see that it is about 1 year, 8 months or something like that, right? Fine. Am I right? Yeah. If it's 1 year and 8 months, you know that this certificate will be valid for exactly 2 years. If she does it now in November 2020, it will be valid until November 2022. Fine. Right? If she, let's say she makes the application with this certificate now and she gets the visa for 2.5 years, her visa will be valid until something like maybe June 2023 or July 2023. Until then the visa will be valid, right? But she will be eligible to make her settlement application in July 2022. She will have the certificate which is valid until November 2022, right? Fine. So she will have extra 5 months in hand, so she can use that certificate then. So if she does B1 in this month, she can use it in July 22 as well. Okay. Can I ask another thing? You can, yes. If for the spouse visa, she need A2 or A1 something. So if she do a higher level like B1, will that be still okay for her? Yes, that would be accepted because she needs to do minimum A2. There is no maximum limit. She can do higher one. She can do the below ask one. Another quick question then, please? Yes, go on, yeah. Yeah, because she's in the country for 8 years, last visa, when she applied for spouse, the English was not according to CELT. So she was given a visa on the basis of 10-year route. Yes. In that case, she is in okay, you complete your question. So we were just not able to decide whether to go with spouse visa now or to apply the same 10-year route visa. Like all right, best option is FLRFP. Okay, thanks for that question. Many people have the similar dilemma in their mind, so other people can also watch this answer. So Thank you. The thing is, she has choices. She has 2 choices. One, either she can make a spouse visa application. For that, as she is making this application, currently she doesn't have ESTAT for a spouse visa category. She has is called EX1 category without having English language, because she had a British child and her husband was a settled person in the UK. She was granted 2.5 years visa, and that was under the 10 years route.
Okay, she can apply the same thing now. She doesn't need to meet any English language requirements. She doesn't need to meet any specified financial requirements like 18,600 pounds. So those are, you know, she has some privilege there. So my suggestion would be, just do not bother to get English language certificate, do not bother to get high income threshold. She has to have some sort of income. You have to have some sort of income that is called DWP threshold. That means 113 pounds per week, and for each child about 75 pounds per week. You have to have that sort of income, including your benefits. You can put your benefits income in that income as well, I mean towards that income. So she can make that sort of application. It's called under EX1, and she will be given another 2.5 years visa, and at the end when she will complete 10 years, she will just make 10 years lawful leave application, ILR application under paragraph 276B. That time she would require life in the UK and English language level B1. Now I don't find that it will be viable or it will be advisable for you to go to usually spouse visa. I would still suggest you can take EX1 route. Okay, the route you had applied previously, you just follow on that one. Okay, so what will be the application on the UK? The application form is called FLR-FP. Okay, you will go to online family route. Now you will see that they will ask several questions. You will just choose that one which is under family and private life route. You will just choose that one. Okay, so you have been very helpful. Thank you very much. Thank you very much indeed. I just go to the next caller who is on the line. Yes please. Hello, next caller please. কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার মনে হয় কলার ড্রপ হয়ে গিয়েছে, নেক্সট কলে চলে যাচ্ছি। হ্যালো দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তুলা জানতাম চাইছিলাম, একজন মেলুক মানুষ বাংলাদেশ থেকে আইছে, 2.5 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে। জি। তার হাজবেন্ডে 2.5 বছর পরে হুন্ডানি 2.5 বছর জি শুনতে পাচ্ছি। জি, 6 মাসের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, মানে 2.5 বছর গেছে গিয়া, আবার নতুন ভাবে তাই কোনো মানে লিগেল আবার আরো 2.5 বছরের আনরানা, হোম অফিসে কোনো অ্যাপ্লাই কররা না, আনরানা আবার তাই টর্চারিং কররা, মাররা, দররা, লিগেলিটি তাই লিগেল হরতা নাই, কোনটা নাই, এই সমস্ত সাতাইরা গড় তালাবাড়ি তুইয়া যায় নাকি, আইয়া কাম থাকি আইয়া তালা কুলই, ডাক্তারও যাইতে দেন না, ওরকম তাই ভাইলেন্স কররা, কি অনেক ব্যাপারে কিতা করা যায়, একটা অ্যাডভাইস দেখতে। তাদের কোনো বেবি আছে দর্শক? তাদের কোনো চাইল্ড আছে, বেবি আছে, জানেন না? কোনো বেবি নাই। আচ্ছা, যদি আর কোনো তথ্য আপনি দিতে চান এই ব্যাপারে, নাকি আমি আনসার দেব? না, আমি জানতাম স্যার যে এই ব্যাপারে যে আপনি টিভি পর্দায় চোখ রাখুন, আমি শুনতে পুলিশের আন্ডারে হয় কোনো কিছু হয়, বা সোশিয়াল লিগ্যাল সার্ভিসের আন্ডারে, যাতে এই মানুষটা লিগ্যাল হইতে পারবো নি, একলাগুলি সিঙ্গল মানুষ। আপনি আমাকে একটু বলেন তো। জি আমি বলছি। আর 6 মাস গেছে এক্সপায়ার হইয়া, আবার নতুন ভাবে আর 2.5 বছরের ভিসা আনছেন। আচ্ছা, এই ইনফরমেশন গুলো আমি পেয়েছি। আপনি আমাকে বলেন যে এই মহিলাকে কি ওনার হাজবেন্ড মারে, গায়ে হাত তোলে? হ্যাঁ, গায়ে হাত তুলে, এবং বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে, এবং তাকে বলে দিয়েছে যে তার ভিসা এক্সটেনশন করাবে না, মানে হেল্প করবে না এক্সটেনশন, তার সাপোর্ট দিবে না, চলে যা, এবং গায়ে হাত প্রায় তোলে। গায়ে হাত কি প্রায় তোলে উনি? প্রায় সময় মারছে এই মুখে। আচ্ছা ঠিক আছে, আমি আনসার দিচ্ছি ডিটেইল ভাবে, আপনি মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে? এবং ওনাকে এই ইনফরমেশন অবশ্যই পৌঁছে দিবেন আপনি। আমি যেটা বলছি সেগুলো আপনি অবশ্যই আপনার দায়িত্ব থাকবে তাকে পুরোপুরি সুন্দর করে আবার এই ইনফরমেশন পৌঁছে দেওয়া। সেটা কি, ওনাকে পরবর্তীতে যদি কখনো গায়ে হাত তোলে এবং গায়ে হাতের এইগুলা যদি ওনার এভিডেন্স থাকে যে এই স্পট হয়ে গিয়েছে কিংবা মার্ক হয়ে গিয়েছে এইরকম, এবং বিভিন্নভাবে যদি ওনাকে যে বিভিন্ন দিন টর্চার করেছে, এইগুলা আপনি যদি বাইরের লোক হন বা নেইবার হয়, এনারাও যদি শুনে থাকেন, তাহলে এগুলো কাজে লাগবে। গায়ে হাত যখনই তুলবে, নেক্সট শুধু একটা ছোট্ট কাজ ওনাকে করতে হবে, 999 এই 3টা অক্ষর, এই 3টা সংখ্যা উনি কল করবেন। 999-এ কল করে উনি যদি ইংলিশে বলতে না পারেন, উনি বলবেন যে বেঙ্গলি, ওরা বেঙ্গলি দিবে।
ঠিক আছে, কিংবা উনি কোনোভাবে মেসেজটা আপনাদেরকে পৌঁছাবেন যারা আপনারা যদি অন্য ঘরে থাকেন, যে এই মুহূর্তে আমাকে মেরেছে, পুলিশকে কল করে দাও, যে এই ঠিকানায় আসার জন্য। পুলিশ চলে আসবে। পুলিশ চলে আসার পরে ওই দরজা যদি দেখে যে ভিতর থেকে উনি আছেন, ওনার কাছে চাবি নাই, এমন ধরনের লক যে ভিতর থেকে খোলা যায় না, এটা কিন্তু হেলথ অ্যান্ড সেফটির জন্য কারেক্ট না। যদি বাসায় আগুন লাগে তাহলে উনি বের হবেন কিভাবে? ঠিক আছে, এবং এভাবে কাউকে এই লক করে রেখে যাওয়ার কোনো আইন এই দেশে নাই। এই দেশে দেখবেন যে ঘরে ঘরে দরজা যে আছে এগুলোতেও লক নাই সাধারণত। ঠিক আছে, এবং যেই সমস্ত দরজা ভিতর থেকে একটু ঘুরালেই খুলে যায়। ঠিক আছে, এটা কি হেলথ অ্যান্ড সেফটি, এটা হচ্ছে এই দেশের ল, হাউজিং অ্যাক্টে এগুলো আছে। তো উনি কি করবেন, 999 কল দিবেন, পুলিশ আসবে। তখন উনি এই সমস্ত ঘটনা পুলিশকে বলবেন, উনি ওই স্পট দেখাবেন, উনি এই মার্কগুলো দেখাবেন, যা যা ঘটেছে উনি বলবেন। আমার ইন্টারপ্রেটার লাগবে বাঙালি, যদি উনি ইংলিশ না বলেন, যেহেতু উনি 2-3 বছর মাত্র এসছেন, বা 2.5-3-4 বছর হয়েছে এই দেশে এসছেন, তো উনি এই সমস্ত যা আছে সমস্ত কথা উনি বলবেন। এবং তারা তখন তাকে ডাক্তারের কাছে নিবে, তারা সোশ্যাল ওয়ার্কারকে ইনভলভ করবে, ওইগুলোর কাছ থেকে সমস্ত রিপোর্ট নেবেন। তার হাজবেন্ডকে হয়তো বা অ্যারেস্ট করতে পারে, সেই সময় অ্যারেস্ট করে তার হাজবেন্ডকে এইটা দিয়ে দিবে নন মলেস্টেশন অর্ডার, যে তার হাজবেন্ড এই বাসায় যেতে পারবে না, ওই বাসার একটা সারাউন্ডিং এরিয়ার মধ্যে যেতে পারবে না, 100-200 মিটারের মধ্যে যেতে পারবে না, ফোনেও কন্ট্যাক্ট করতে পারবে না যদি তাকে মেরে থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো উনি করবেন, এইটা ডকুমেন্টেড এভিডেন্স লাগবে। এখন আপনি প্রশ্ন করেছিলেন ভিসারটা কি করতে পারে উনি। ভিসাটা কি করতে পারে, পুলিশের রিপোর্ট পাবে উনি যে ওনাকে ওভার দ্য পিরিয়ড ওনাকে উনি মেরেছেন। ভালো হয় ওনার হাজবেন্ড যখন ওনাকে এই ধরনের কথাগুলো বলে, উনি যদি ওনার মোবাইলে রেকর্ড করতে পারেন, এই একটা ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি, ওনার মোবাইলে যদি উনি রেকর্ড করতে পারেন যে হাজবেন্ড বাংলাই বলছে, বাংলাই রেকর্ড হোক, যে উনি বলছে যে তোমাকে আমি চাই না, ঘর থেকে বের হয়ে যাও, তুমি ইয়ে করো, তোমার ভিসা আমি রিনিউ করাবো না, তোমাকে মানে মারি আমি ঠিকই করি, এই ধরনের কথায় যদি দেখা যায় যে এই লোকটা টর্চার করছে, এটাকে বলা হয় ডোমেস্টিক ভায়োলেন্সের কেস। ঠিক আছে, তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারবেন। 3-4টা জিনিস ইম্পর্টেন্ট, পুলিশের রিপোর্ট, সোশ্যাল ওয়ার্কারের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট, এইগুলো যাতে ঠিকঠাক মতো উনি নেন। উনি যেহেতু সবকিছু জেনুইন, উনি জেনুইন রিপোর্টটাই নেবেন। আর নেইবারের যদি কোনো তারা স্ক্রিমিং যদি শুনে থাকেন, চিৎকার চেঁচামেচি যদি শুনে থাকেন, নেইবারদের স্টেটমেন্ট নেওয়া যেতে পারে। আপনারা যারা তার আত্মীয় স্বজন আছেন আপনারাও দিতে পারেন, কিন্তু আত্মীয় স্বজন বা নিজের আপন লোকদের স্টেটমেন্টগুলো খুব স্ট্রং হয় না, কারণ এটা বলা হয় যে আপন লোকরা তো আপন লোকের জন্য মিথ্যা তথ্যও দিতে পারে। কিন্তু যদি ডাক্তার, পুলিশ এবং এই সোশ্যাল ওয়ার্কার এই একই ধরনের কথা বলে এবং আপনাদের কথাও তাতে মিলে যায়, তখন আবার আপনাদের কথাগুলোর ওয়েট থাকবে অনেক ভালো। তো এইটা করে উনি একটা অ্যাপ্লিকেশন করবেন, ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাপ্লিকেশন। এখানে প্রথমে তাকে 6 মাসের ভিসা দেওয়ার কথা দিয়ে দিবে, তাকে 6 মাসের ভিসা। এবং এটার কোনো ফি নাই, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, গুগল করলেই পেয়ে যাবেন, সহজে অ্যাপ্লিকেশন করা যায়, দ্রুত ডিসিশন দেয়। তো 6 মাস পার হওয়ার পর, 6 মাসের শেষের দিকে গিয়ে তখন আরেকবার অ্যাপ্লাই করবেন, সেটা হবে ইনডিফিনিট লিভ টু রিমেইন বা সেটেলমেন্টের জন্য। ওনার এই দেশে কত বছর হয়েছে, ওনার ভিসা আছে কি না আছে, এইখানে এগুলো দেখার বিষয় না। ওনাকে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়েছে, ভিকটিম হতে হয়েছে, এইটাই হচ্ছে এখানে দেখার বিষয়। ওনাকে দিয়ে দেওয়ার কথা ইনডিফিনিট লিভ টু রিমেইন, যদি এটা প্রমাণিত হয় যে ওনাকে রিয়েলি এভাবে টর্চার করেছে হাজব্যান্ড ওভার দ্য পিরিয়ড, এবং ভিসা তার রিনিউ করে না, এই ওভার স্টার, এখানে এটা দেখার কোনো বিষয় না। ঠিক আছে, এখানে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস নাই, লাইফ ইন দ্য ইউকে রিকোয়ারমেন্টস নাই, কোনো ফি নাই। ওনাকে এই দেশে সেটেলমেন্ট স্ট্যাটাস দিয়ে দেওয়া হবে যদি এটা প্রমাণিত হয়। তো ওনার কিন্তু কোনো ভয় নাই, আপনি ওনাকে তথ্যটা পাস করে দেবেন, আমি যেগুলো বললাম এগুলো ওনাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে দর্শক, তো আমি আবার একটা কল নিয়ে নিচ্ছি, আমাদের হাতে অল্প সময় আছে আবার ব্রেকে যাওয়ার। কে আছেন এখন পরবর্তী কলার, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। Hello, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। My English is average, but I do try my question. Sorry, I am married from Pakistan. I don't understand. Can you repeat the question please, sir? I am married from Pakistan. Yes. For the spouse visa, I have a job. I work only. I care someone, and the government gave me the carer allowance, only 70 pounds something. Right. So I have not other job. So I have some bank balance. So with care allowance, with these 70 pound care allowance, how much I need the bank balance?
Just let me ask you a couple of other questions. You shouldn't get only carer allowance. You should get other allowance such as universal credit, or you should get housing benefit, or all other things. Do you get any other benefits whatsoever? No, this. You got your own house, I believe. Allowance on which purpose? It is for yourself, or you care to somebody else? I care someone else. Right. And who is the person you care? You usually care for? Is my grandmother. Right. The fact is that you cannot claim to get the exemptions for 18,600 pounds income. You have to have 18,600 pounds income, although you get carer allowance, but that is not for yourself. It is for somebody else's. You are the carer of that person, and the allowance is given for that person, and it comes to your bank account. However, it is not for yourself. So you should have minimum income of 18,600 pounds, and of course there are some other requirements the applicant has to meet. So if you meet all those requirements, then you should make the application for your spouse. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার সময় হয়ে গেল। আমরা এখনই চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসবো খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিরতির পরে ফিরে এলাম আপনাদের সামনে আবার আপনাদের প্রিয় আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম নিয়ে। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম, ডিরেক্টর উইলডেন লিগ্যাল সলিসিটার্স। আমি এই অনুষ্ঠান নিয়ে থাকি প্রতি শনিবার বিকাল 5টায়। প্রচারিত হয় এনটিভি লন্ডন স্টুডিও থেকে। এটা প্রায় 1.5 ঘন্টার মতো চলে। আমি একজন সলিসিটর এই ইউকের সুপ্রিম কোর্টের, এবং আমি প্র্যাকটিস করি ইমিগ্রেশন ল, ফ্যামিলি ল, ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট। আমি কমার্শিয়াল কনভিন্সিং করি, এমপ্লয়মেন্ট করি, তারপর আমি সিভিল লিটিগেশনও কিছু করি, আর খুব সহসা আমি রেসিডেন্সিয়াল কনভিন্সিংও করতে যাব আগামী 2-1 মাসের পর থেকে। শুধু ইন্স্যুরেন্স নেওয়ার কাজটা চলছে এখন। তো আশা করি আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। অনুষ্ঠান থেকে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে সেটাই হবে এই অনুষ্ঠানের সার্থকতা। সুপ্রিয় দর্শক, আমি কল নিচ্ছিলাম, আজকের অনুষ্ঠান পুরোটা জুড়ে আমি কল নেওয়ার চেষ্টা করছি। তা আবার আমি কলে চলে যাচ্ছি। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই স্যার? জি ভালো আছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। জি। আমার লাইনে একটা মোবাইলের সমস্যা করে কাটিয়ে দিতে পারে। আমি নানি দেশ ওভারেস্টে আসলাম, বুঝছেন নি? দিয়ে আমার প্রায় 15 বছর পরে 10-11 বছর বাদে আমার আম্মারে দিয়া কেয়ারার কেস করছিলাম। তো তারা রিফিউজ করছি, করা আপিলের রাইট দিছে, আপিল করছি। আপিল করা বাদে কোর্টে গেছিলাম 2017 আপনার 18 সরি 18। আপনার মা কি ব্রিটিশ? জি। আচ্ছা জি, বলে জানেন। ইউরোপিয়ান ইউনিয়ন আমি পাইছি। এটাকে বলে ডিআরএফ, ডেরিভেটিভ রেসিডেন্স পারমিট। ইয়েস ডেরিভেটিভ। জি বলেন। 5 বছরের ভিসা দিছে আমার। 5 বছর ভিসা দিছে। জি জি ফাইন। তো এখন আমি চাই আর আমি নানি আপনার ইংলিশ একটা কাজ করি। আমি মারে কেয়ারা যে বেনিফিট এটা ক্লাইম করতাম পারি না, এটা বেশি কাজ যেখানে লাগে, কম কাজ চাইলে দেয়, বুঝেননি? তো আমি প্রশ্ন রাখি আপনার কাছে, এইটাই আছে, বুঝেননি? জি। আমার প্রশ্ন হইলো যে আমি 5 বছর আগে তো ইন্ডিভিজুয়ালি বলা অ্যাপ্লাই করতে পারবো না। না দর্শক, এই একটা মিসকনসেপশন অনেকেরই আছে। ডিআরএফ যেটা ডেরিভেটিভ রেসিডেন্স পারমিট কার্ড, এটা কিন্তু সেটেলমেন্ট রুটের কোনো কিছু না। এই 5 বছর পরে কিন্তু সেটেলমেন্টে যাওয়া যাবে না। আবার আপনি চাইলে আপনার মায়ের এই কেয়ারার হিসাবে আবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডেরিভেটিভ রেসিডেন্স পারমিট কার্ডের জন্য। এবং এইটা আপনার ভিসাটা শেষ হচ্ছে কবে? বেশি শেষ হবে 2023। এখানে একটু ব্যাপার আছে, এটা কিন্তু ইইউ রেগুলেশনস এর একটা ক্যাটাগরি, ঠিক আছে? এখন ইউরোপ থেকেই তো বের হয়ে যাচ্ছে ব্রিটেন, এটা তো আপনি সবাই জানেন। এটা আমরা তো জানুয়ারির 1 তারিখে যখন আমরা ওই যে হ্যাপি নিউ ইয়ারের মানুষ অনেক আনন্দ করে না, ফুটায় না আপনার, ওই মুহূর্তে আমরা আর ইউরোপে থাকবো না,
ঠিক আছে? আর ওই 2023 তে আপনার ভিসা শেষ হচ্ছে, যেটা আপনার ইউরোপিয়ান ক্যাটাগরিতে পাওয়া এই ভিসা, ঠিক আছে? আপনার মা ব্রিটিশ, কিন্তু আপনি খুব ভালো জানেন যেহেতু এই ক্যাটাগরিটা আপনি একদম কোর্ট পর্যন্ত আপনি ফাইট করে পেয়ে আসছেন, তাই না? ডিআরএফ হচ্ছে ডেরিভেটিভ রয়েছে ব্রিটিশদের জন্য, কিন্তু ইউরোপিয়ান ক্যাটাগরি। তো এইটা 2023 তে নিশ্চয়ই ইউরোপিয়ান রুলের আওতায় আর নতুন করে করা যাবে না। তো তখন এই কেয়ারার, যেহেতু আপনি কেয়ারার এবং আপনার মায়ের একবার 5 বছরের ভিসা দেওয়া আছে, তখন হতে পারে আপনি চেষ্টা করতে পারেন ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ রুটে অ্যাপ্লাই করতে। কারণ কোর্টের একটা জাজমেন্ট আছে, কোর্ট ফাইন্ড আউট করেছে যে আপনার এই দেশে থাকা দরকার আপনার মাকে কেয়ার করার জন্য। আর ডেরিভেটিভ রেসিডেন্স কার্ডে 5 বছর পূর্ণ হওয়ার পরে কিন্তু সেটেলমেন্ট পাওয়া যায় না, কারণ এটা সেটেলমেন্ট রুটের অ্যাপ্লিকেশন না, ঠিক আছে? তো আপনি আবার যদি ইউরোপিয়ান ক্যাটাগরিতে তখন করা যাওয়ার কথা না 2023 তে, তখন আপনি কি করবেন? বসে থাকবেন না, আপনি এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করবেন আপনার মায়ের সাথে করার। আপনার এই দেশে কত বছর হয়েছে বলেছেন? আমার 2023 তে আমার ওই দিকে আপনার 18 বছর। যাক, একটা লম্বা সময় আপনার হয়েছে, স্ট্রং আছে কেস মোটামুটি। আর আপনার মা ব্রিটিশ, আপনার অন্যান্য কিছু আত্মীয় স্বজন এখানেও ব্রিটিশ? জি আমার বোন ব্রিটিশ আছে। আচ্ছা, তো আপনার কোয়াইট স্ট্রং প্রাইভেট লাইফও আছে, ফ্যামিলি লাইফ? আমি সরি আছি, আমি এখন নার্ভাস হয়েছি আপনার কথা, কারণ আমার প্রশ্নটা আমি বুঝাচ্ছি। আমাদের চলে যেটা হইলো 5 বছর পরে আমি ইন্ডিপেন্ডেন্টলি বাটাকে অ্যাপ্লাই করতে পারবো, বুঝছেন? আমি আপনার এই উত্তরটা দেওয়ার একদম শুরুর লাইনে যেটা বলেছে, এটা নিয়ে একটা মিসকনসেপ্ট আছে, কেউ এটা ভুল জানেন, কিন্তু আমি আল্লাহর রহমতে জেনে বলছি, আমি খুবই কনফিডেন্টলি বলছি, জেনে একেবারে অ্যাকুরেটলি বলছি, এইটা সেটেলমেন্টের রুট না দর্শক। তো এখন আমার কিটা কথা? এখন আমি যেটা বললাম 2000 আপনি পেয়েছেন ইউরোপিয়ান রুটে 5 বছর, ইউরোপ থেকে আমরা বের হয়ে যাচ্ছি আর কয়েকদিন পরে। 2023 তে ভিসা আপনার ক্যান্সেল হবে না 2023 পর্যন্ত। এখানে একটা শর্ত আছে, খোদা না খাস্তা, আমি দোয়া করি আপনার মাকে আল্লাহ দীর্ঘ হায়াত দেখ, আপনার মা যদি না থাকেন আর কি, মারা যান, তাহলে কিন্তু আপনার এই ভিসাও ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এটা শুধুমাত্র তাকে কেয়ার করার ভিসা। এই ডেরিভেটিভ রেসিডেন্সটা হচ্ছে গিয়ে এই আপনার সেটেলমেন্ট রুট না। যত বছর আপনার মা আছেন আপনি চাইলে তত বছর থাকতে পারেন, তাকে কেয়ার করতে পারেন। এই একটা মোটামুটি কনসেপ্ট। আমি জানি আমার কথা শুনে আপনি হঠাৎ করে একটা আচমকা একটা মানে শক খেয়েছেন। হাউএভার দ্যাট ইজ দ্য ট্রুথ। তবে এইটার পরে গিয়ে আপনি করবেন ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফের রুটের অ্যাপ্লিকেশন, কারণ ইউ হ্যাভ বিন ইন দ্য ইউকে ফর 18, দ্যাট টাইম হয়ে যাবে 18 ইয়ার্স। দ্যাট টাইম আপনি বলবেন যে আমি 18 বছর আছি, আমার মা ব্রিটিশ, এবং আগের জাজমেন্টে জাজ পেয়েছে যে আমার মায়ের কেয়ারের জন্য আমাকে থাকা দরকার। রুট ডিফারেন্ট ছিল, কিন্তু ইউরোপিয়ান রুটে ছিল, কিন্তু আমাকে তো জাজ এইটা স্বীকার করে দিয়েছে বা এটা মানে প্রুভ হয়েছে যে আমার মাকে কেয়ার করার জন্য আমার এই দেশে থাকা দরকার, আমার মাকে কেয়ার করার আর কেউ নাই, ঠিক আছে? তো ওই বেসিসে আমাকে এখন ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ দাও, তখন আপনাকে দেওয়ার কথা 2.5 বছরের। 2.5 বছর দিলে আবার দেখা যাবে আপনার 20 বছর হয়ে যায় এই দেশে, তাই না? তো তখন খুব সহজে আরো একটা 2.5 বছর আপনি পাবেন, লাস্ট 2.5 বছর। টোটাল আপনার যখন 10 বছর হবে, এই ডেরিভেটিভটা সরাসরি আপনি সেটেলমেন্টে যেতে পারবেন না, কিন্তু 10 ইয়ার্স ক্যাটাগরিতে 10 ইয়ার্স যে একটা সেটেলমেন্ট করা যায়, ইনডিফিনিট লিভ টু রিমেইন, যে এই দেশে লফুলি 10 ইয়ার্স থাকলে আপনি সেটেলমেন্ট পাবেন। তো 5 বছর যে আপনি এখন আছেন, এটা কি আপনি লফুল না? অবশ্যই লফুল, আপনি তো ভিসা নিয়ে আছেন। এই 5 বছর আর পরের আড়াই মোট টোটাল 10 বছর যখন হবে তখন আপনি সেটেলমেন্ট পাবেন। এই হচ্ছে আপনার জন্য বেস্ট এবং আমার মতে সম্ভবত একমাত্র রুট, বেস্ট রুট এবং একমাত্র রুট। আচ্ছা, সেকেন্ড টাইম যখন আমি অ্যাপ্লিকেশন করব আপনার, জি, আমি আমার দেখা যায় যদি আল্লাহ দিলে হায়াত দিয়ে বাঁচি, তে কেয়ারার আবার করতে পারবো না 5 বছর। কেয়ারার ভিসা যেটা 5 বছরের, এটা কেয়ারার ভিসা নাম হচ্ছে ডেরিভেটিভ রেসিডেন্স পারমিট। এটা হচ্ছে ইউরোপিয়ান রুটে এবং এটা হচ্ছে 5 বছরের ভিসা দেওয়া হয়। ইউরোপেই তো আমরা থাকছি না। পরবর্তী 2023 সালে এই রুটে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ, আপনি অনলাইনে যাবেন, কোনো এই রুটই নাই, কিচ্ছু নাই। তো আপনি যদি না থাকে আপনি অ্যাপ্লাই করবেন কোন দিক থেকে? কারণ মানে 2021 জানুয়ারির 1 তারিখে একেবারে ইউরোপের সাথে আমাদের সম্পর্ক শেষ। তো ইউরোপিয়ান আইনটা তো আর এখানে প্রযোজ্য থাকতেছে না, ঠিক আছে দর্শক? আর এটা সেটেলমেন্ট রুট না, আমি আপনাকে কনফার্ম করছি। আপনি নিজেও দেখতে পারেন বা আপনি সলিসিটর সাহেবকে পোলাইটলি যে বলতে পারেন যে আমি জানতে পারলাম এটা নাকি সেটেলমেন্ট রুট না, আপনি কি একটু চেক করে দেখবেন? চেক করে দেখে আমাকে জিনিসটা একটু বুঝিয়ে বলেন। আমার যে সলিসিটরে মানে অ্যাপ্লিকেশন করছিলাম, উনি আছেন এখন, উনি সিটি দিয়েছেন যে 5 বছর পরে। আমি বুঝতে পারছি, আমি সহজে
ক্রিটিসাইজ বা সমালোচনা করি না, আমি শুধু আপনাকে বলছি যে যেটা হোম অফিস বলছে আমি সেটাই আপনাকে বলছি, সেটা আপনি যে চাইলে সলিসিটর সাহেবকে, বিজ্ঞ সলিসিটর অবশ্যই, ওনাকে আপনি পোলাইটলি বলতে পারেন, উনি চেক করে, কিন্তু যদি দেখেন হয়তো উনি ভালোভাবে চেক করেন নাই হতে পারে, উনি যদি চেক করেন তাহলে দেখবেন ওনাকে বলতে হবে যে এটা তো এটা দিয়ে 5 বছর পূর্ণ করেও সেটেলমেন্ট পাওয়া যাবে না। এই রুটটা হাতে গোনা একটা দুইটা রুট এই দেশে কিন্তু এখনো আছে, এগুলো সেটেলমেন্টের রুট না। দিস ইজ ওয়ান অফ দেউস। আর চাপ তো কইছে আমার আম্মার কথা আপনি, আমার আম্মার দিন কিচ্ছু না, আমার শরীর ভালো না, বেশি বাধা কিনি জি, এখন যদি হাইপেন কিচ্ছু হয়ে যায় আমার কিটা ভিসা ক্যান্সেল হয়ে যাবে। আনফরচুনেটলি ইয়েস, মানে এই ভিসাটাই এই ধরনের, তো এটা একটা কেস লো নাম হচ্ছে জামব্রানো, ঠিক আছে? এই কেস লোটা পড়লে আপনারা জানতে পারবেন। আমি বলি না আপনি পড়েন, আপনি একজন সাধারণ নাগরিক, যারা লয়ার তারা চাইলে এটা পড়তে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে ভিসাটা এই কন্ডিশনে দেওয়া, আপনার মা যতদিন আছেন ততদিন আপনি কেয়ার করতে পারেন, তবে একেবারে আনলিমিটেড টাইম না। প্রথমে 5 বছর দেওয়া আছে, তারপরে আবার চাইলে আবার 5 বছর দিবে তারা, কিন্তু 5 বছর যে দিবে ইউরোপিয়ান আইনে দেওয়ার কথা, ইউরোপ থেকে তো আমরা বের হয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে দর্শক, তো আমার মোটামুটি মনে হয় বুঝাতে পেরেছি। আপনি চাইলে আপনার সলিসিটর সাহেব বা যে কোনো বিজ্ঞ সলিসিটরের শরণাপন্ন হতে পারেন। আমি চলে যাই পরবর্তী কলারে, কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ দর্শক। হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমার প্রশ্নটা ছিল একটু ডিফারেন্ট। জি, আপনার প্রশ্নটি করুন দর্শক, শুনছি। হ্যাঁ, আমার হাজবেন্ড ये লাইসেন্স, পিসিও লাইসেন্স অ্যাপ্লাই করছিল, জি, মানে রিনিউ করার জন্য, কিন্তু 14 তারিখে নেক্সট মান্থ এক্সপায়ার হয়ে যাবে, তো এখনো ও পাই নাই। জি, তো কি করতে হবে? উনি পিসিও লাইসেন্স অ্যাপ্লিকেশন তো উনি কি টিএফএল এর আওতায়, মানে এই লন্ডন? হ্যাঁ, টিএফএল। তো পিসিও লাইসেন্স কবে অ্যাপ্লাই করেছেন? এটার তো একটু সময় নিশ্চয়ই নেয়, আর সেই সাথে এখন করোনা ভাইরাস। কবে করেছেন মনে আপনি, ডু ইউ নো when he made the application? এক মাসে বেশি হয়ে গেছে ভাইয়া। Okay, I mean he only thing he can do, he can make an inquiry with them, he can ask them, but application করার পরে এই পিসিও লাইসেন্স অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায়, মানে পিসিও লাইসেন্স আগেরটা যদি এক্সপায়ার্ড হয়ে যায় তখনও গাড়ি চালাতে পারে কিনা সেটা আমি কনফার্ম বলতে পারছি না। আমি অ্যাডভাইস করব একটু চেক করার জন্য টিএফএল এর সাথে, যে আমরা ইমেল পাঠাইছি, কতবার ইমেল পাঠাইছি, শুধু বলে 5 ওয়ার্কিং ডেজ অপেক্ষা করো। তো এখন বলছে ওরা এক মেম্বার, এক টিম ফোন করবে নাকি কন্টাক্ট করবে, কি জানি কিভাবে। কিন্তু আমরা আপনাকে যে I'm not sure whether I should speak in Bengali or English, আমি বেঙ্গলিতে বলছি যে আপনি আপনার হাজবেন্ড যেটা করতে পারে, ওদের সাথে ফোন নাম্বার আছে, ডেফিনেটলি ফোনে কন্টাক্ট করে। না, ফোনে করা যাইতেছে না, করোনার জন্য। So only thing is you just wait, that's the only thing I can tell you, or you can check with their complaint section. If there is any complaints email address, you can lodge a complaint. You can tell them that I have been contacting you, I have emailed you several times on this date, on this date, on this date. What I understand that you used to get an automated reply from them, and in that automated email you can see that they are saying that we will get back to you within next 5 working days. Is this correct? Yeah. Okay. So this is something that you should contact to them and keep chasing them. সকলকে আজকের মতো অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। বেশ ইমেল আছে, আমি দেখেছি, ইমেলগুলো আমি একে একে রিপ্লাই দিব ইন ডিউ কোর্স। যদি কোনোটা ইম্পর্টেন্ট সেরকম হয় ইমেল রিপ্লাই সহ আমি আগামী অনুষ্ঠানে সেটা নিয়ে ডিসকাসও করব। সুপ্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা ভাইরাসের সমস্ত গাইডলাইন মেনে চলবেন। এটা বলে লকডাউন যদি হয়, লকডাউনের সমস্ত গাইডলাইন আমরা সবাই মেনে চলবো, সেটা জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।